নমস্কার। উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা এবং যথাযোগ্য সম্ভাষণ জানাই। আজ 19শে জানুয়ারি 2016 রোটারি সদনে অভিযান প্রকাশনার পক্ষ থেকে সঞ্জয় ঘোষের কলকাতার ওপর দ্বিতীয় উপন্যাস লাল নীল হলুদ কলকাতা প্রকাশিত হতে চলেছে। কলকাতা থেকে শীত প্রায় সরে গেছে, পৌষের কলকাতার চেনা ছবি রঙগুলো মাঘে গিয়ে পড়েছে, আর কদিন পরেই বসন্ত চলে আসবে। আর এভাবেই আমাদের শহর বদলে যেতে থাকবে আলাদা আলাদা রঙে, যেভাবে প্রতি বছরেই সে বদলে যেতে থাকে। এই রঙগুলোর সঙ্গে আমরা পরিচিত, অভ্যস্ত। নানা রঙের কলকাতাকে সাহিত্যও তুলে ধরে বটে। কলকাতার ওপর লেখা সাহিত্যের সংখ্যা অগুন্তি। তবে সেসব কলকাতা হয় মূলত ব্যাকড্রপ বা ঘটনাচক্রে চরিত্র হয়ে উঠলেও সে চরিত্র আমাদের চেনা, তার ইতিহাসও আমাদের জানা। তবুও কলকাতার অনেক ইতিহাস আজও অলিখিত, সাধারণ লোক চক্ষুর আড়ালে সেসব রয়ে গেছে। ঠিক এরকম এক ইতিহাসকে ঘিরেই আজ থেকে 1 বছর আগে বাংলা উপন্যাস জগতে আত্মপ্রকাশ সঞ্জয় ঘোষের। উপন্যাসের নাম কলকাতা একদিন কল্লোলিনী। ভিন্ন বা অল্টারনেটিভ সাহিত্যমূল্য সম্পন্ন এই উপন্যাস বিশেষ খ্যাতি লাভ করে পাঠক ও সমালোচকদের চোখে। আমরা যারা সাহিত্যের ছাত্র বা অনুরাগী, তাদের অনেকেরই মনে হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় সাহিত্যে যে পরীক্ষামূলক গঠনশৈলী দেখা গিয়েছিল, অনেকাংশে তার পুনর্নির্মাণ ঘটেছে সঞ্জয় ঘোষের এই উপন্যাসে। সেই কলকাতাকে নিয়েই, সেই কলকাতার ইতিহাসকে নিয়েই সঞ্জয়বাবুর দ্বিতীয় উপন্যাস লাল নীল হলুদ কলকাতা। পরীক্ষামূলক এই উপন্যাস একদিকে যেমন কথা বলে কালীঘাটের বিখ্যাত পটচিত্র নিয়ে, তৎকালীন শিল্পীদের নিয়ে, তেমনই তুলে ধরে আধুনিক চিত্রশিল্পকে। সামনের কিছু সময় আমরা আমাদের বিশেষ অতিথিদের কাছ থেকে এই উপন্যাস সম্বন্ধে আরও কথা শুনব, কাজেই আমার বক্তব্য দীর্ঘায়িত করে আর কালক্ষেপ করছি না। আমরা মূল অনুষ্ঠান সূচিতে চলে যাই। প্রথমে উদ্বোধনী সঙ্গীত গাইবেন সিঞ্জিনী ঘোষ, এবং সিঞ্জিনী ঘোষের সহযোগিতায় বাদ্যসঙ্গীতে থাকবেন দিব্যেন্দু ব্যানার্জি ও দেবাশিস ভট্টাচার্য। আমি ওনাদের মঞ্চে আসতে অনুরোধ করছি।
শিল্পী সিঞ্জিনী ঘোষকে ধন্যবাদ, বাদ্যসঙ্গীতে সহযোগিতা করেছেন যারা তাদেরও ধন্যবাদ জানাই। এবারে আমাদের মাননীয় উদ্বোধক বিখ্যাত চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী মহাশয়, প্রধান অতিথি তপন বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং বিশেষ অতিথিবৃন্দ শ্রী রামকুমার মুখোপাধ্যায়, শ্রী মৃণাল ঘোষ, শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় ও শ্রী রবিশঙ্কর বলকে আমি অনুরোধ করব মঞ্চে আসতে। মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের স্বাগত জানাই। প্রথমে প্রখ্যাত সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে যারা আছেন আমার দীর্ঘদিনের সবাই পরিচিত, যোগেন চৌধুরী, মৃণাল ঘোষ, রামকুমার মুখোপাধ্যায়, রবিশঙ্কর বল, সঞ্জয়, বন্ধু বা বন্ধুস্থানীয়, আর নিচে যারা আছেন তাদেরও অনেকেই আমার বহুদিনে পরিচিত। আসলে লেখালেখিতে এতদিন ধরে আছি, না চেনার কথাও নয়। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আজ একটা খুব ভালো দিন। সঞ্জয় ঘোষ, আমি নবীন লেখকই বলছি, তার দ্বিতীয় উপন্যাস বেরোচ্ছে লাল নীল হলুদ কলকাতা। আমরা তার প্রথম উপন্যাস কলকাতা একদিন কল্লোলিনী, এটা পড়েছে অনেকেই। আর এই উপন্যাসটা এটা সংবাদ প্রতিদিনে ধারাবাহিক বেরিয়েছিল, সেই সময় পড়েছি, আরও একবার পড়লাম। দুটো উপন্যাসের বিষয় শহর কলকাতা। দুটো উপন্যাসে কিন্তু শহর কলকাতাকে ব্যবহার করা হচ্ছে দু রকমভাবে। প্রথম উপন্যাস কলকাতা একদিন কল্লোলিনী যারা পড়েছেন নিশ্চয়ই আমার মতো পড়তে গিয়ে একটু হোঁচট খেয়েছেন। উপন্যাসের নায়ক মুক্তিনাথ সিগারেট খেতে খেতে হয়তো অপেক্ষা করছে যে কখন পালকি আসবে, পালকিতে চড়ে বাড়ি ফিরবে। ব্যাপারটা বেশ গোলমেলে। তখন কি সিগারেট ছিল পালকির সময়? উপন্যাসটা পড়তে পড়তে
আরও নানা কি মজার বিষয়। অর্থাৎ এখনকার যুগের বা 70-এর দশকের একটি যুবক, সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে 200 বা 300 বছর আগের কলকাতায়। খুব রোমান্টিক আইডিয়া। আমি নিজেও শহর কলকাতাকে নিয়ে লিখতে পছন্দ করি। আমার মনে আছে যে 1990-এ যখন সরকারি উদ্যোগে কলকাতার 300 বছরের জন্মদিন পালন করা হলো, আমার হঠাৎ মনে হলো সত্যি কি কলকাতা শহরের বয়স 300 বছর। আমি পৃষ্ঠা উল্টোতে উল্টোতে 1690-এ চলে গেলাম, যখন জব চার্নক পা রেখেছিলেন কলকাতার গঙ্গার ধারে। পড়তে পড়তে আবিষ্কার করলাম যে তার অনেক আগে থেকেই শহর কলকাতা তৈরি হচ্ছিল। সেই শেঠ বসাক যারা সপ্তগ্রামে তাদের সুতোর ব্যবসা, তাদের কাপড়ের ব্যবসা করছিলেন, হঠাৎ সরস্বতী নদী মজে যাওয়ায় তারা সেখানকার পাততাড়ি তুলে চলে এলেন এখন যেখানে টাউন হল কিংবা নিউ সেক্রেটারি বিল্ডিং আছে, এরকম একটা জায়গায় তারা বসতি করলেন। আর আমরা আশ্চর্য আরও দেখলাম যে এখন যেখানে মনুমেন্ট, এখানে ছিল তাঁতিদের বিশাল বসতি, এবং রাত দিন সেই তাঁতের মাকুর খটখট খট করে শব্দ হতো। ভাবতে ভালো লাগে। এই যে ভাবতে ভালো লাগে বহু বছর আগের কলকাতা কীরকম ছিল, এটা ভাবতে ভালো লাগে। সেটাই সঞ্জয় ঘোষ কলকাতা একদিন কলোনিতে দেখিয়েছেন। অর্থাৎ এখনকার একটি যুবক বা তার বন্ধুরা নানাভাবে পৌঁছে যাচ্ছে। কখনো গিরিশ ঘোষের নাটক দেখেছে, দেখে ফিরে অপেক্ষা করছে পালকির জন্যে, কিংবা তারপরে দেখা যাচ্ছে এই সমমিত্র নাটক গ্যালিলিও দেখে দেখে অপেক্ষা করছে, হয় অটো পাবে নাই পালকি পাবে। খুব ইন্টারেস্টিং। ভাবতে ভালো লাগে যে আমরা যদি বেরিয়ে দেখতাম যে একটা পালকি দাঁড়িয়ে আছে, আমি তো পালকিতে যাই পছন্দ করতাম, দেখি না কেমন লাগে। এরকম একটা অদ্ভুত বিষয় নিয়ে তার প্রথম উপন্যাস। আর তাতে পুরনো কলকাতা একটা ঘোরারও একটা স্বাদ পাওয়া গেছিল। ঠিক এরকম একটা পটভূমি নিয়ে যখন সঞ্জয় ঘোষ তার দ্বিতীয় উপন্যাস লিখতে শুরু করলেন, লাল নীল হলুদ কলকাতা, তখন কিন্তু কলকাতা শহরটাকেই ব্যবহার করলেন, কিন্তু একটু অন্যরকম হবে। সেখানে ঠিক পুরনো কলকাতা তা নেই, বরং কলকাতা শহরকে কেন্দ্র করে তিনি একদিকে লিখলেন যে এই শিল্প নিয়ে, চিত্রকলা নিয়ে। এই নতুন যে উপন্যাসটা কিন্তু দুটো ভাগ, দুটো উপন্যাস সমান্তরালভাবে বয়ে চলেছে, এবং দুটোই খুব ইন্টারেস্টিং। একটি হচ্ছে যে এখানে শিল্পী যোগেন চৌধুরী আছেন, শিল্প সমালোচক মৃণাল ঘোষ আছেন। তারা হয়তো এই ব্যাপারটা আরও ভালোভাবে উপভোগ করেছেন। যেটা আমি দেখলাম যে সবসময় ধ্রুপদী শিল্প আর বাণিজ্যিক শিল্প, এর মধ্যে একটা সংঘাত আছে। আমরা যারা লেখালেখি করি তারাও জানি যে ধ্রুপদী সাহিত্য কম বিক্রি হয়, বরং বাণিজ্যিক সাহিত্য অনেক বেশি বিক্রি হয়। যারা ধ্রুপদ সাহিত্য লেখেন তারা অনেক সময় বাণিজ্যিক সাহিত্য লিখতে চান না, যে তাতে একটু খেলো হয়ে যাবে। আবার অনেকে বাণিজ্যিক সাহিত্য লিখতে পছন্দ করেন, যে বেশি বিক্রি হবে, লোকে জানবে, লোকে নাম জানবে। শিল্পের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে ধ্রুপদী শিল্প আমি আঁকবো, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আর্ট, যার সামনে দাঁড়িয়ে বিভ্রান্তি হবে যেটা কী আঁকতে চেয়েছেন শিল্পী। কিন্তু যিনি বুঝতে পারবেন, তিনি তার ভিতরের মজাটা বুঝতে পারবেন, যে ভিতরে কী আছে সাধারণ দর্শক বুঝতে পারবেন না। তারা বরং বাণিজ্যিক যে চিত্রকলা সেদিকে ঝুঁকবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে কী সুন্দর রেখেছে, হয়তো ল্যান্ডস্কেপ, হয়তো একটা পোর্ট্রেট, এরকম নানা রকম বাণিজ্যিক শিল্প। তা এই ধ্রুপদী শিল্প ভার্সেস বাণিজ্যিক শিল্পী যে সংঘাত, এই সংঘাতটা হচ্ছে উপন্যাসের একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে
পটচিত্র। এই পটচিত্র আবার যারা আঁকেন বংশ পরম্পরায়, তাদের এই পটচিত্র আঁকার ধরনটা একরকম। আমি যখন মেদিনীপুরে ছিলাম চাকুরি সূত্রে, ওখানে পিংলা বলে একটা জায়গা আছে, সেখানে নয়াগ্রাম, এই নয়াগ্রামে আমি একদিন সারাদিন কাটিয়েছিলাম এই পটচিত্র যারা আঁকে তাদের মধ্যে। তারা কিন্তু এই যে রং কিনতে পাওয়া যায় দোকানে, বেল শুকিয়ে তাতে গুঁড়ো করে কিন্তু হলুদ রং বেরিয়ে এলো, সিম শুকিয়ে তার থেকে সবুজ রং বেরিয়ে এলো, এরকম নানা রকম রং তারা একদম ভেষজ, একদম গাছপালা লতা থেকে তারা বার করে আনে। কোনো ক্রমেই বাজারের রং তারা ব্যবহার করবে না, কারণ তাদের যে বংশ পরম্পরা, তাদের যে পূর্বপুরুষ যেভাবে বিধান দিয়ে গেছেন সেইভাবেই তারা করবে, কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না। আর যারা সেইটা নিয়ে বাণিজ্য করতে চান, তারা বলেন যে এটাকে আরও ভালো রং দিয়ে সুন্দর করে মানুষের কাছে যাতে মানে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা যায়, তাদের বলতে থাকেন, তারা রাজি হয় না। এই যে সংঘাত, এই সংঘাতটাই এই উপন্যাসের বিষয়। অর্থাৎ একসঙ্গে দুটো উপন্যাস চলছে। একটা হচ্ছে তার নায়ক বিদ্যুৎ, বিদ্যুৎ অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকতে চায়, তার প্রেমিকা অদিতি সে গান করে। এই দুজন একদিন গেলেন মিস্টার মজুমদার বলে একজন স্পন্সর, তিনি খুব ধনী ব্যক্তি, তার নানা রকম ব্যবসা আছে, তার সঙ্গে এই আর্ট স্পন্সর করার একটা ব্যবসা আছে। অর্থাৎ শিল্পীদের ছবি নিয়ে তিনি প্রদর্শনী করেন এবং মোটা টাকায় বিক্রি করেন। সুতরাং যারা শিল্পী তারা এই মজুমদারের মতো মানুষকে তার পেছনে ঘোরাঘুরি করে। মিস্টার মজুমদার চান যে অ্যাবস্ট্রাক্ট ছবি বিক্রি হয় না, তিনি চান যে বাণিজ্যিক ছবি আঁকতে। তিনি বিদ্যুৎকে বারবার বলতে থাকেন যে তুমি বাণিজ্যিক ছবি আঁকো। একদিন অদিতিকে নিয়ে বিদ্যুৎ গেল মিস্টার মজুমদার কাছে, অদিতি গান করে, তারও কিন্তু ইচ্ছে খুব খ্যাতিমান হওয়া। সে কিন্তু মিস্টার মজুমদার যে একজন ধনী ব্যক্তি, তিনি একজন স্পন্সর, সেটা বুঝে ফেলেছে। সে কিন্তু তার পিছনে আটকে গেল। অর্থাৎ তার যে প্রেমিক বিদ্যুৎ, তার সাথে মিস্টার মজুমদারকে বেশি পছন্দ করে ফেলল। অর্থাৎ তার গানটা যাতে অ্যালবাম হয়, বহু দূরে চলে যায়, সেটা চাইলো। এবং সেই বিদ্যুৎকে বারবার বলতে লাগলো যে তুমি মিস্টার মজুমদারের কথা শোনো। বিদ্যুৎ তার কথা শুনবে না। এই হচ্ছে সংঘাতের বিষয়। এই সংঘাত আসলে এই উপন্যাসের মাধ্যমে লেখক এই যে ধ্রুপদী শিল্প এবং বাণিজ্যিক শিল্পের মধ্যে সংঘাত, এই সংঘাতটাই ফুটিয়ে তুলেছেন। ঠিক পাশাপাশি যে পটুয়া নিবারণ, সে নিবারণ তাকে এরকম উদ্বুদ্ধ করা হচ্ছে যে তুমি পটচিত্র আঁকো, কিন্তু এখনকার মতো করে আঁকো, যদি সেটা বাণিজ্যিকভাবে সফল হয়। নিবারণ আঁকবে না। এই হচ্ছে বিষয়। এটাকে নানাভাবে উনি গল্পের মাধ্যমে বলেছেন। তার মধ্যে যেটা এই দ্বিতীয় অংশ, অর্থাৎ নিবারণের যে অংশ, সেই উপন্যাসটা কিন্তু বেশ একটা অভিনবত্ব আছে। অর্থাৎ হয়তো সেই অংশের প্রথম পরিচয়ে নিবারণের দৃষ্টিতে দেখা হচ্ছে। দ্বিতীয় যে অংশ, সেখানে দেখানো হচ্ছে, আমি একটু বলি, আদিগঙ্গার চোখ দিয়ে বলা হচ্ছে। তারপরের পরিচ্ছেদ বলা হচ্ছে তুলসী মঞ্চ, তার চোখ দিয়ে বলা হচ্ছে। তারপরের অংশ আছে জলচৌকি, তারপরের অংশ শিল্পী ব্রাশ, এবং শেষে চিনে কুটে যে বোতাম, সে বোতাম সে বলে যাচ্ছে গল্পটা। এই যে কখনো ব্রাশ গল্পটা বলছে, কখনো জলচৌকি গল্পটা বলছে, কখনো বোতাম গল্পটা বলছে, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে আর কি। কিন্তু আসলে সেই নিবারণের গল্পই বলে যাচ্ছে নানাভাবে আর কি। এতে লেখক নানাভাবে উপন্যাসটাকে, তার বক্তব্য বিষয়টা নানা অ্যাঙ্গেল থেকে বলছেন আর কি। আর যেটা সবচেয়ে ভালো লাগার, যে লেখক যখন এই শিল্পের বর্ণনা করছেন, এটা খুব নিখুঁত বর্ণনা। অর্থাৎ সঞ্জয় ঘোষ আমরা জানি পেশায় ডাক্তার,
তিনি হয়তো কিছু ছবিও আঁকেন, কিন্তু এই ছবি আঁকার এই যে ভিতরের ব্যাপারটা, এটা কিন্তু খুব নিখুঁতভাবে উনি হয় পড়াশোনা করেছেন অথবা উনি জানেন, কিন্তু পরিশ্রম করে এটা করেছেন আর কি, যে কীভাবে ছবি আঁকে, তার মধ্যে কীভাবে ঢুকতে হয়, তার রেখা রং কীভাবে লাগাতে হয়, এটা পুরোটা উনি খুব রপ্ত করে কিন্তু উপন্যাসটা লিখেছেন। এটা আমার খুব ভালো লেগেছে। এখন অনেক উপন্যাস লেখা হয়, এই যে মধ্যবিত্ত নিয়ে উপন্যাস বহু লেখা হয়েছে, আমরা পড়তে পড়তে একদম ক্লান্ত হয়ে গেছি, যে এই মধ্যবিত্তের উপন্যাস আর ভালো লাগে না, হয়তো একটা দুটো পড়লাম কিন্তু ভালো লাগে না। কিন্তু যখন একজন লেখক বেশ গবেষণা ধর্মী একটা উপন্যাস লেখেন, যেটা এখনকার বিশ্ব সাহিত্যের চল, এটাই কিন্তু ভালো লাগে, যে উনি এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভেবেছেন, চর্চা করেছেন এবং উপন্যাসের মধ্যে কাজে লাগিয়েছেন। শুধু ধ্রুপদী শিল্প নয়, মানে আধুনিক শিল্প নয়, পটচিত্রটাকে সমন্বয় পড়েছেন, অর্থাৎ পটচিত্রটাকে আমাকে আয়ত্ত করতে হচ্ছে। এই যে আয়ত্ত করে সেটাকে কাজে লাগানো, এটা কিন্তু উপন্যাসটার বিশেষত্ব। এবং কোনো কোনো অনুচ্ছেদ একবার কবিতার মতো, খুব সুন্দর, পড়তে এত ভালো লাগে আর কি। আবার কোনো কোনো অংশ বোধের গভীরে গিয়ে ঢোকা। একজন লেখক যখন একটা উপন্যাস লেখেন, তখন লিখতে 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 একটা ভিতরে ঢুকতে চান, সেটাই সবাই চায় আর কি। সেটা উনি কিন্তু খুব সফলভাবে করেছেন। সব মিলিয়ে এই যে উপন্যাসটা বেরিয়েছে, এটা কিন্তু পাঠককে একটা খুব সুন্দর অনুভূতি, একটা সুন্দর বোধ এবং একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। একটা আমার মনে হচ্ছিল যে অনেকে ভাবতে পারেন যে একজন ডাক্তার, তিনি তার ব্যস্ত পেশার বাইরেও কী করে এরকম একটা ভালো উপন্যাস লিখলেন, অর্থাৎ এই সময়টা কী করে পেলেন। আমার মনে হচ্ছে যিনি লিখবেন তার কাছে পেশা কোনো বিষয় নয়। পেশায় ব্যস্ত থেকেও সারাদিনে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় বার করেও কিন্তু তিনি লিখবেন, এবং তার ভিতরে যে আর্টটাকে লিখিয়ে নেবে, এটাই সঞ্জয় ঘোষের বৈশিষ্ট্য এবং তার যে কৃতিত্ব, এটাই আর কি, যে একটা সুন্দর উপন্যাস আমাদের উপহার দিলেন। এবং আমি দুটো উপন্যাস পরপর পড়লাম, পড়ে মনে হলো যে প্রথম উপন্যাসের দ্বিতীয় উপন্যাস কিন্তু অনেক বেশি গভীর, অনেক আরও ম্যাচিওর্ড লেখা আর কি। যে লেখক প্রথম উপন্যাস চেয়ে দ্বিতীয় উপন্যাস এতটা ম্যাচিওর্ড, তার কাছে আমরা তৃতীয় উপন্যাস আরও ম্যাচিউরিটি আশা করি, এবং সেই আশা রেখেই সবাইকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী রামকুমার মুখোপাধ্যায় মহাশয়। আমি রামকুমার বাবুকে অনুরোধ করব উনি যদি আমাদের সামনে ওনার বক্তব্য রাখেন। পিকে নিয়ে এই উপন্যাস যোগেন্দা রয়েছেন, তিনিই সবচেয়ে জরুরি কথাগুলো বলবেন। তপনদা অনেক জরুরি কথা বলেছেন। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে এই যে উপন্যাস, কালীঘাটের পট, এইসব নিয়ে আসলে যেটার উপর বসে অনুষ্ঠানটা হচ্ছে, এটা কিন্তু কালী টেম্পল রোড। কাজী এটা ওই ব্রিটিশদের ম্যাপগুলোতে দেখা যায়, এটা দিয়েই কালীঘাটে যাওয়ার রাস্তা। এখন আমাদের ইতিহাসের অনেকগুলো পড়ি না বলে এই কিছুদিন আগে আমি এই দিক দিয়ে এয়ারপোর্টের ওই দিক দিয়ে যাচ্ছিলাম, প্রচুর বড় বড় গাছ, শিরীষ গাছ, এই সব গাছ আবার ছায়া হয়ে আছে, দীর্ঘ পথ। তো এই ছায়াটা দেখে বোঝা যায় না এটা কালীঘাটে যাওয়ার জন্যে ছায়া। মানে কারণ হচ্ছে ওই যশোরের রাজমাতা কালীঘাটের মন্দিরে আসবেন, সেজন্য রাজা গাছগুলো পুঁতে রেখেছিলেন। তাহলে কালীঘাটের ছায়া কিন্তু যশোর পর্যন্ত পড়ছে। আমাদের মনে হয় না মানে এইটা হচ্ছে ইতিহাসের অংশ। এবং ভারী মজার, মানে আসলে আমার একটা সময়ে সব এমএ টেমএ পাশ করার পর তখন ওই কিছু টাকা পয়সার দরকার হচ্ছিল, তো এখানে সেখানে বলছিল লিখলে কিছু টাকা পাওয়া যায়। বসুমতীর 10 টাকায় মহানগর বলে লেখা যেত, যেমন কলকাতার করচা, আর ক্যালকাটায় মিউনিসিপ্যাল গেজেট এবং পুরস্বী বলে দুটো কাগজে ওরা কিছু কিছু লেখার ব্যাপার বলতো। তখন এই পুরনো কলকাতা নিয়ে কোটায় ঘোড়ায় জল খেত, এইসব নিয়ে কিছু কিছু পড়ছিলাম। পড়তে পড়তে দেখলাম এই শহরটা আসলে বিষয় হিসেবে ভারী চমৎকার। মানে যেটা সঞ্জয়বাবু ধরেছেন তার দুটো উপন্যাসেই ভারী চমৎকার শহর, স্বামীজির লেখায় আছে।
একদিন দেখা গেল গঙ্গায় লোকে হেঁটে এদিক ওদিক করছে, মানে গঙ্গায় জল নেই, হঠাৎ একদিন জল উদাও, সেটা বোধহয় 1767, জল নেই। এই যে শহরটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু সুদ্রি গাছের ওপর। এই ধরুন 150 বছর আগের একটা কুয়া খোঁড়া হচ্ছে, নিচে সুদ্রি গাছের চেহারা ধরা পড়ছে, গাছের গুঁড়িরা নিচে রয়েছে। আর এই তাছাড়া এটা হচ্ছে এক ধরনের ভৌগোলিক অনুসন্ধান। একটু গেলেই কপিল মুনির আশ্রম, ভাবুন এদিক দিয়ে বয়ে কতটা নিয়ে যাচ্ছে, মিথ বয়ে যাচ্ছে এই গঙ্গা দিয়ে। এবং শুধু মিথ নয়, রিয়েলিটিটাও চমৎকার। এখান থেকে এই একটু হেঁটে কত 10-15 মিনিট এ গেট ইস্টার্ন হোটেল যখন সেই তৈরি হলো, প্রথম দিক কিছু দিয়ে এই এসে ওখানে চমৎকার খাওয়ার ব্যবস্থা ছিল। গেট ইস্টার্ন হোটেল তখনকারই খাবার দাবার চমৎকার, খাবার দাবার চমৎকার, খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর পানীয় পাওয়া যেত, বিলিতি পানীয়, মানে ওদেশ থেকে সত্যিই আসতো। তারপরে কেনা টেনা সব হলো। তারপরে যদি বারমেডকে মোটামুটি রাজি করানো যায় তাহলে বিয়েটা পাকা করে বেরিয়ে যাওয়া গেল। এই হচ্ছে তখনকার কলকাতা সমাজের যে চেহারা। এই জায়গা থেকে একটা শহর, যে শহরটা আসলে উপন্যাসের ক্ষেত্রে খুব চমৎকার হতে পারে। এবং কোনো কোনো উপন্যাসের মধ্যে সঞ্জীব খুব বিষয়টাকে ভালো ধরেছে। আর একটা নদী বা একটা পাহাড় বা একটা বন থাকলে এমনি উপন্যাসের সুবিধা হয়, খুব স্বাভাবিক, কারণ সেটা সেই জায়গাটাকে একটা ভৌগোলিক চরিত্র দিয়ে দেয়, যেটা বিভূতিভূষণ উপন্যাসে কাজ করেছে, তারাশঙ্করের যেভাবে মাটিটা কাজ করেছে। আর একটা বিষয় বলি, ওই যে শিল্পকে ধরেছে, একজন শিল্পীর জীবনকে, এইটা আমার খুব ভালো লেগেছে। এবং লেখাটার মধ্যে আমি দেখেছি আসলে ইন জেনারেল সাধারণভাবে যে উপন্যাসগুলো, ওগুলো একটা ফ্ল্যাট লাগে, সাধারণ কথাবার্তা বলছে, তার মাঝে আসলে শেষ পর্যন্ত লেখাটা তো কিছু আমাকে অনুভব করাবে। এই সঞ্জয়বাবু জীবিকার দিক থেকে স্কিন স্পেশালিস্ট, আমার ব্যাপারটা হচ্ছে আমি তো স্কিনে কিছু অনুভব করব, যে শীত এলো বা গরম পড়লো, কিছু স্কিন দিয়ে তো আমাকে অনুভব করতে হবে। এই যে চোখ দিয়ে তো আমাকে দেখতে হবে, আমাকে তো গন্ধটা পেতে হবে। আমার ইন্দ্রিয়গুলো যতক্ষণ না উপন্যাস খুলে দিতে পারছে, উপন্যাস পড়ে আমার লাভ নেই। আমি গল্প পড়ার জন্য উপন্যাস পড়ি নাকি? আমার ইন্দ্রিয়গুলো ধরে আমি কোনো জায়গায় পৌঁছে, আমি কিন্তু স্টোরি লাইন ধরে এগোই না। ভালো উপন্যাস আমি ওভাবেই পড়ি। সঞ্জয়বাবু যে কাজটা করেছেন, উপন্যাসটা পড়তে গেলে দেখা যায় উপন্যাসের পাতাগুলো অনেক রং ছড়ানো আছে, অনেকটা ছবি আছে। এই যে বিষয়টাকে যে ধরা, এটা আমি বলবো গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটাকে উনি চমৎকার ব্যবহার করতে পেরেছেন। ছবিগুলো দেখতে পাচ্ছি, শিল্পীকে দেখতে পাচ্ছি, তুলিটাকে দেখতে পাচ্ছি, তুলি রং মেশানোটাকে দেখতে পাচ্ছি। যে একটা উদাহরণ দিই, সামান্য কিছুদিন আগে অরুণোদয় সাহা অতুল প্রসাদের ওপর একটা চমৎকার উপন্যাস লিখেছেন, নিদ নাহি আঁখি পাতে। এখন উপন্যাসটা পড়তে গেলে ঘুঙুরের শব্দ পাওয়া যায়। এখন উপন্যাস যদি আমাকে এই জায়গাটা না পৌঁছি, তাহলে তো আমি প্রবন্ধ পড়ব। ওই যে ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছি, সঙ্গীতের সুর শুনতে পাচ্ছি, সেরকম এই উপন্যাসটাতে আমি ছবিগুলো দেখতে পাচ্ছি। সেজন্য সঞ্জয়বাবু উপন্যাসটা আমাকে বেশ টেনেছে আর কি। তো এখন সবশেষে আমি একটাই কথা বলতে পারি, যে উপন্যাসের মধ্যে আমি জানি যে তার মধ্যে এই কথাগুলো আপনারা জানেন যা হয়। শিল্প তো আর এমনি নয়, সেও তো বাজারের চাপে চলে, তার ফলে তাকে শেষ পর্যন্ত খুন হতে হয়, নানা প্রশ্ন উঠেছে, বাস্তবিক সেটা। কিন্তু উপন্যাস ধরার মধ্যে ওই শিল্প একটা শিল্পরূপকে আর একটা শিল্পরূপে আনছেন, মানে একটা উপন্যাসের ফর্মের মধ্যে উনি নিয়ে আসছেন ভিজুয়াল আর্টসকে। এইটাকে আনার মধ্যে কতগুলো টানা পড়েন থাকে। আমার যেটা ভালো লেগেছে সঞ্জয়বাবু সেটা বেশ ধরেছেন, মানে এই অংশগুলোকে, সেই দিক দিয়ে উপন্যাসটা তৈরি হয়েছে। আর কলকাতাটা আমার মনে হয়েছে এটা বেশ আকর্ষণীয় জায়গা, তার কারণ ঠিক এতটা পরিবর্তনটাই তো উপন্যাস। তারাশঙ্কর কিন্তু হাঁসুলি বাঁক বলে উপন্যাস লেখেননি, তারাশঙ্কর হাঁসুলি বাঁকের উপকথা বলে লিখেছেন, মানে বাঁকটাই উপন্যাস। কিন্তু যখন সোজা যাচ্ছে সরল লেখায় নদীটা করছে, তার গল্প নেই, কিন্তু নদীটা যখন বাঁকে তখন গল্প নেয়। একটা সমাজ যখন ভাঙে বা গড়ে, কলকাতা শহর তার প্রাচীনত্ব থেকে যখন আধুনিকতার দিকে যাচ্ছে, ইউরোপিয়ান সিভিলাইজেশন হুড়মুড় করে ঢুকে পড়েছে,
একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার অর্থনীতির সঙ্গে রাজনীতির যোগ হচ্ছে, ক্ষমতা এবং অর্থনীতি এক জায়গায় চলে এসেছে। শেঠ বসাকদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে আমাদের ফিউডাল যে ইকোনমি, তার সঙ্গে ক্যাপিটালিজমের যে চেহারাটা, বুর্জোয়ার ইকোনমির জায়গাটা ধরা পড়ছে, তার সঙ্গে ক্ষমতা ঢুকছে, ঢুকে একটা চমৎকার মিশ্রণ তৈরি হচ্ছে, একবারে শহর একটা চেহারায় গড়ে উঠছে। সেই শহর তার সঙ্গে সংস্কৃতিগুলোকে নিয়ে আসছে, প্রত্যেকটার সঙ্গে সংস্কৃতি জড়িত। যেভাবে পায়রা ওড়ানো থেকে শুরু করে সমস্তটাই ওই বিশিষ্ট বিশিষ্ট পাড়া তৈরি হচ্ছে, মুসলিম সংস্কৃতি যোগ হচ্ছে, এই করে কলকাতা শহরটা 300-350 বছরের। কিন্তু এটা একেবারে উপন্যাসের যথেষ্ট একটা পীঠস্থান। শুধু দরকার হচ্ছে, পীঠস্থান হলেই তো হয় না, দরকার সাধনাটি করা। তো কারণ ওটাই খুব বলে যে সব সাধনার মতন একটা উপন্যাস সাধনা বলে ব্যাপার আছে। তো সঞ্জয়বাবু যথেষ্ট সেটা ভালোভাবে করার চেষ্টা করেছেন। আমাদের পড়ে তো বেশ ভালোই লাগছে, এবং আমার যেটা মনে হয়, যেহেতু কলকাতাকে বিষয় হিসেবে ধরেছেন, দুটো উপন্যাসের মধ্যে একটাই দেখলাম। আর একটা কথা বলে দিই, এখানে অভিযানের বসে আছে, অভিযান পাবলিশার্স বইটা ছেপেছে, এটাও আমার ভালো লাগছে। অভিযানকে অনেক আগে, তখন ওদেরও বেশি মানুষ ইন্টারভিউ নেওয়ার ছিল না, আর আমারও ইন্টারভিউ নেওয়ার লোক ছিল না। সেই একটা পর্বে ওদের সঙ্গে আমাদের আলাপ, বয়স তখন ওদের অনেক কম। একটা পত্রিকা ভাবতো, কৃষকায় পত্রিকা। তো ওরা আমার বাড়িতে যেয়ে আমিও প্রচুর কথা বলেছিলাম, কারণ এর আগে কেউ নেয়নি, ওরাই প্রথম নিয়েছিল। তো সেই আজকে অভিযানকে আজকে এত বড় ভালো পাবলিশার হিসেবে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ওদের আরও অন্যান্য বই দেখি, কাজী সঞ্জয়বাবুর বই প্রকাশিত হচ্ছে, সেটা আমি বিশেষ করে যোগেন্দ্রার হাত দিয়ে সেটা উদ্বোধন হবে। এটা তো খুবই, যে কোনো উপন্যাসের কাছে সেটা খুবই শ্লাঘার বিষয়। এবং আমার যেটা ভালো লাগছে যে আজকে অভিযান, মারুথ, এরাও প্রকাশক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং এই কথাটা আমি বিশেষভাবে বলছি, কারণ আমাদের ঔপন্যাসিকদের অনেকেরই পরে কমার্শিয়াল জগতে পড়ে যেতে হয়। বিকল্প যে লেখাটা লিখছেন, বিকল্প প্রকাশনার জায়গাটা না হলে অনেক সময় আসলে এই আমরা যেটা বলি না, ওই যারা সঙ্গে ক্লাসিক্যাল ইয়েতে গায়, যে দুটোর মধ্যে মেলাতে হয় সুরে আর তালে, মেলে না অনেক সময়। আমার মনে হয়েছে যে অভিযানও যে এই বইটা প্রকাশ করছে, তাদের মতো উৎসাহী ছেলেরা, এটাও আনন্দের কথা। সঞ্জয়বাবু এবং অভিযান দুতরফকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রামকুমার বাবুকে। আমাদের মধ্যে আছেন প্রখ্যাত চিত্র সমালোচক ও কবি মৃণাল ঘোষ মহাশয়। মৃণালবাবু যদি আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেন, ওনাকে অনুরোধ জানাই। আসলে সঞ্জয় ঘোষের উপন্যাসটিকে বুঝতে হলে ওর অন্যান্য যে শিল্প নিয়ে যে ওর কাজ, সেগুলোকেও একটু বুঝতে হয়। আমি সামগ্রিকভাবে ওর অন্যান্য শিল্প মাধ্যমের ভেতর দিয়ে ওর যে ফর্ম চেতনা, সেটার আলোচনা করে উপন্যাসে পৌঁছতে চেষ্টা করি। আমি একটা লেখাই তৈরি করেছি, হয়তো মিনিট 12 লাগবে লেখাটা পড়তে। সঞ্জয় ঘোষ তার একটি ছোট মাত্র 4 লাইনের কবিতায় বলেছিলেন, ঘৃণায় রেখা মুড়ি রিরংসা টেক্সচারে, ফিরে কবে পাবো আমি কালো স্লেট সাদা চক, শৈশব এঁকে যাব পুলকিত বিস্ময়ে। লেখাটি রয়েছে 2014-তে প্রকাশিত তার কবিতার বই পাখি জন্মতে। এই কটি লাইনের ভিতর আমরা পেয়ে যাই তার জীবন ভাবনার কিছু বিচ্ছুরণ। ঘৃণায় আর রিরংসায় জড়িয়ে থাকে মানুষের অস্তিত্ব। এ থেকে মুক্তির সন্ধানই জীবনের সাধনা। সেই মুক্তি আসতে পারে যদি শৈশবের বিস্ময় জাগিয়ে রাখা যায় চেতনায়। তা যদি না পারা যায়, তাহলে কি হতে পারে এই সভ্যতার ভবিতব্য? ইতিমধ্যে যা হয়েছে তা তার আরেকটি কবিতার ভাষায় এরকম, প্রতিটি পাতায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি বাড়িতে মাংসের দোকান আজ খুলে গেছে, এসো মাংসের উৎসব আজ। আনকোট। মাংসের দোকান শীর্ষক কবিতায় রয়েছে এরকমই কয়েকটি লাইন। আর যা হবে বা হতে যাচ্ছে
তারও কিছু আভাস পাই সমুদ্রের ধারে উট শীর্ষক কবিতার শেষ কয়েকটি লাইনে। এক যাযাবর আরেক যাযাবরকে নিয়ে সমুদ্রের ধারে উট দেখে, তাঁবুর মাপজোক করে, স্কোয়ার ফুট হিসেবে সমুদ্র সৈকত বিক্রির ফন্দি আঁটে, সমুদ্র ঠিক একদিন মরুভূমিতে ফিরে যাবে উটের পিঠে। আনকোট। আজকের সভ্যতার উপর এক সর্বনাশের টাইম বোমা ঝুলছে, এই শঙ্কা সঞ্জয়ের প্রতিটি শিল্প সৃষ্টির ভিতর প্রচ্ছন্নভাবে জড়িয়ে থাকে। একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ এই সঞ্জয় ঘোষ, অত্যন্ত সফল একজন চিকিৎসক এবং চিকিৎসা গবেষক তিনি, কথা এখানে উপস্থিত সকলেই জানেন। কিন্তু এই সফলতা তাকে আত্মতৃপ্তিতে অবশ করেনি। তার ভিতরে রয়েছে এক শিল্পী সত্তা, অজস্র ধারায় তা প্রস্ফুটিত হচ্ছে। তিনি কবিতা লেখেন, শিল্পকলা নিয়ে নানা ধরনের কাজ করেছেন, গল্প উপন্যাস লিখেছেন, গান কবিতা ছবি মিলিয়ে নানা ধরনের অনুষ্ঠান করেছেন। তার প্রবন্ধ সাহিত্যের ব্যাপ্তি অনেকটা। তার প্রবন্ধ সংগ্রহ ডিপ্রেশনের রবীন্দ্রনাথ, ভ্যান গগের মিউজিয়াম এবং শিরোনামের বইটি প্রকাশিত হয়েছে 2013 সালে। এতে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো দেখলে তার ভাবনার বৈচিত্র্য বোঝা যায়। রবীন্দ্রনাথের গান ও কবিতার অন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা, তার এক সময়ের গভীর বিষাদমগ্নতার নিবিড় বিশ্লেষণ ছাড়াও এই বইতে রয়েছে ভ্যান গগ মিউজিয়াম দেখার অভিজ্ঞতা, মাইকেল অ্যাঞ্জেলোর কবিতা নিয়ে মগ্ন আলোচনা, সত্যজিতের গ্রাফিক্স ছাড়াও চিকিৎসা বিজ্ঞানে বিমূর্ততা নিয়ে তার প্রজ্ঞালিপ্ত আলোচনা। তার সমস্ত সৃজনের ভিতরই রূপ নির্মাণ বা ফর্ম বিন্যাসে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তিনি যখন তার একটি কবিতার বইয়ের নামকরণ করেন রবীন্দ্রনাথের গান বেশ দাহ্য, তখন তার ফর্মের অভিমুখে একটা ইঙ্গিত উঠে আসে। ধ্রুপদী বোধের সঙ্গে তিনি কিছুটা শ্লেষ মিশিয়ে দেন, বিশ্বাসকে বিশ্বাসহীনতা দিয়ে আঘাত করেন। তার ছবিতে তিনি যে ফর্ম গড়ে তোলেন বা রূপ নির্মাণ করেন তা 1980-র দশক পর্যন্ত আমাদের ছবির যে রূপচেতনা তা থেকে অনেকটাই আলাদা। চিত্রকলার ক্ষেত্রে তার আবির্ভাব 1990-এর দশকে। 1990-এর দশকে বিশ্বায়ন ও উত্তরাধুনিকতার দ্বান্দ্বিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ছবির ফর্ম ভাবনায় নতুন এক অভিমুখ গড়ে উঠতে থেকেছে। সেই ফর্মকে বলা যেতে পারে কনসেপচুয়াল বা ভাবনা ভিত্তিক। সারা বিশ্বের আবহমানের রূপ নির্মাণ পদ্ধতিকে তিনটি ধারায় ভাগ করে নেওয়া যেতে পারে। ফর্ম অ্যাজ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রকৃতির প্রতিরূপ গড়ে তোলা। ফর্ম অ্যাজ এক্সপ্রেশন, যেখানে অভিব্যক্তির প্রাবল্যে বাস্তব বিশ্লিষ্ট রূপান্তরিত হয়ে যায়। তৃতীয়টি ফর্ম অ্যাজ কনসেপ্ট, যেখানে শিল্প আর বাস্তবের মাঝখানের সীমারেখাটাকেই ভেঙে দেওয়া হয়। সঞ্জয় তার ছবিতে বাস্তবের প্রতিরূপ পরিত্যাগ করে চিহ্নকে প্রতীকে রূপান্তরিত করে যখন গড়ে তোলেন নিরবয়ব অভিব্যক্তিময় চিত্রীয় পরিমণ্ডল, তখন তাতে ধ্রুপদী বোধ ও প্রতিবাদী চেতনার সংশ্লেষ ঘটে। সদর্থকতার সঙ্গে শ্লেষ মিশে যায়, সুন্দর আর কদর্যতার টানাপোড়েন চলতে থাকে, যেমন তার কবিতায় দেখেছি। দ্বিমাত্রিক রূপারোপে তিনি পরিপূর্ণ তৃপ্তি পাননি। ভাবনা ও বাস্তবতার সমগ্রতাকে প্রকাশ করা যায়নি তার মধ্য দিয়ে। তখন তিনি ভিডিওতে এসেছেন। আলোকচিত্র, চলচ্চিত্র ও সঙ্গীতের সমাহারে গড়ে ওঠা ভিডিও আর্ট উত্তরাধুনিকতার একটি বিশেষ আঙ্গিক পদ্ধতি। তার ভিডিও আর্ট থেকে কয়েকটি দৃষ্টান্ত তুলে আমরা বুঝতে চেষ্টা করব তার শিল্পী মনের গতি প্রকৃতি। 2010 সালের নভেম্বর মাসে নন্দন 3 প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল আ গ্লিমস অফ লাইফ শিরোনামে 10টি ভিডিওর একটি সম্মেলন। সেখানে প্রথম রচনাটির শিরোনাম ছিল দ্য ট্রেমব্লিং সান, অস্তগামী সূর্যের জলে প্রতিফলিত কম্পমান প্রতিচ্ছবির অন্তর্লীন করুণ সুরটিকে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। দৃশ্যের সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হতে থাকে ধ্বনি,
চিত্রচর্চার অন্তর্নিহিত সংকটকে তিনি এর প্রধান উপজীব্য করে তুলেছেন। একদিকে দৃশ্যের সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হতে থাকে ধ্বনি। এটা কোট, একদিন অপরাহ্নে আলো যখন নিভিতেছে, চাহিয়া দেখিলাম আমাদের পরম প্রিয় সূর্য কেমন যেন চৌকা হইয়া যাইতেছে। পরক্ষণে সেই সূর্য আমার সামনে জলাধারের মধ্যে আছাড় খাইয়া পড়িল, ডুবিয়া যাইল এবং অসম্ভব কাঁপিতে লাগিল। আনকোট। পর্দায় আমরা দেখতে থাকি সূর্যের সেই দ্রবীভবন। সেই করুণা থেকে উত্তীর্ণ হতে শিল্পী আশ্রয় নেন প্রভাত সূর্যের বন্দনার জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি। এই যে রূপবিন্যাস, এখানে এর ভিতর রয়েছে ধ্রুপদী বোধের সঙ্গে তির্যক শ্লেষের সংশ্লেষ। সুন্দর ভেঙে যাচ্ছে, তীব্র বেদনায় দ্রবীভূত হয়ে যাচ্ছে, যেমন আমরা কবিতায় দেখেছি। এই দ্বৈতের সংঘাত থেকেই জেগে উঠছে তার নন্দনবোধ বা বিশ্বদৃষ্টি। তার উপন্যাসের গভীরে প্রবেশ করতে তাই এই ভাবনার জগৎটিকে আমাদের বুঝে নিতে হয়। তার যে দুটি উপন্যাস এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, দুটির প্রেক্ষাপট এবং বিষয় কলকাতা। কলকাতার ইতিহাসের প্রবহমানতাকে ভিত্তি করে তিনি সমীক্ষা করেছেন এর সম্ভাবনা ও সর্বনাশের দ্বৈতকে। জীবনের যা হওয়ার কথা ছিল, মানুষের সৌন্দর্য চেতনার যে উন্মিলনের প্রতিশ্রুতি ছিল, মানুষের দুরাচার ও লোভ তাকে ধ্বস্ত করে দেয়। সমস্ত সম্ভাবনা মৃত্যুর ট্র্যাজেডিতে নিষ্পৃষ্ট হয়ে যায়। তার প্রথম উপন্যাস কলকাতা একদিন কল্লোলিনীর গঠন পদ্ধতি একটু জটিল। আখ্যানের প্রবহমানতায় কলকাতার অতীত ও বর্তমান ক্রমাগত পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে। এটা কোট, মুক্তিনাথ হাঁটছে, ক্রমেই হাঁটছে পায়ে পায়ে একা। আনকোট। মুক্তিনাথের এই হাঁটা দিয়ে উপন্যাসের শুরু। তার এই হাঁটা এক জাদু প্রক্রিয়ায় বর্তমান থেকে অতীতের দিকে যায়, আবার নিমেষেই বর্তমানে ফিরে আসে। এই দোলাচলে কলকাতার বিপন্নতাকে বিশ্লেষণ করেন লেখক। এ চলার কোনো শেষ নেই। আখ্যানের শেষ বাক্যটি এরকম, মুক্তিনাথ আজ কলকাতা থেকে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে কলকাতার দিকে। উপন্যাসের এই যে গঠন প্রক্রিয়া, এটা একান্তই প্রথা বিরোধী। একে বলা যেতে পারে কনসেপচুয়াল। বাস্তব ও কল্পবাস্তব, রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি একাকার হয়ে যায় এই আঙ্গিকে। তার দ্বিতীয় উপন্যাস, যার উদ্বোধন উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি, তার শিরোনাম লাল নীল হলুদ কলকাতা, উপশিরোনাম কালীঘাট পটচিত্র বা একালের চিত্রকলার রূপকথা। এই উপন্যাসের কেন্দ্র ও প্রেক্ষাপট কলকাতা। এখানে সঞ্জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন এর আগে বাংলা সাহিত্যে, যা খুব কমই হয়েছে। চিত্রকলার ইতিহাস ও চিত্রচর্চার অন্তর্নিহিত সংকটকে তিনি এর প্রধান উপজীব্য করে তুলেছেন। একদিকে কালীঘাটের পটচিত্র, আরেকদিকে কলকাতার সাম্প্রতিক চিত্রচর্চা। এই দুইয়ের ভিতর আন্দোলিত হয়েছে উপন্যাসের আখ্যান। দেখা যাচ্ছে সেকালে শিল্পীর যে সমস্যা ছিল, তথাকথিত পৃষ্ঠপোষক দ্বারা নির্যাতিত ও শোষিত হওয়া, একালেও ঠিক তাই আছে। শুধু শোষণের ধরন পাল্টেছে। শিল্পীর স্বাধীনতা ধ্বস্ত হয় মুনাফালোভী ক্ষমতাদর্পী পৃষ্ঠপোষকের হাতে। যে শিল্পীকে আত্মখণ্ডনে প্ররোচিত করে, দুরাচারে লিপ্ত হতে বাধ্য করে, শিল্পী যখন প্রতিবাদ করে, তখন তার অনিবার্য পরিণতি হয় নৃশংস মৃত্যু। এই মৃত্যু দিয়েই শুরু হচ্ছে এই উপন্যাস। এর নায়ক বিদ্যুতের জবানিতে সে বলছে, এতক্ষণে একটা পরিপূর্ণ মৃতদেহ হয়ে উঠতে পারলাম। আনকোট। মৃত্যুলোক থেকে সে এই জীবনকে দেখছে। সমগ্র আখ্যানটি গড়ে উঠেছে ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে। বর্তমানের রূপক এই মৃতের আত্মা। সে অদৃশ্য থেকে কালীঘাটের পটচিত্রের অতীতকে নিরীক্ষণ করছে।
কখনো তুলসী গাছের ভিতর প্রবেশ করে, কখনো পটচিত্রীর তুলির সঙ্গে একাত্ম হয়ে গিয়ে, কখনো বা আদিগঙ্গার স্রোতধারায় প্রবাহিত হতে হতে। এই যে কল্পবাস্তব দিয়ে বাস্তবের আবরণ উন্মোচন, তারপর সেই বাস্তবের বিশ্লেষণ, সত্য ও শ্লেষের দ্বন্দ্বাত্মক প্রক্রিয়ায়, এ তার রচনারীতির একটি বৈশিষ্ট্য। তার অন্যান্য প্রকাশ মাধ্যমের মতো উপন্যাসের ক্ষেত্রেও আখ্যান অগ্রসর হয় কালীঘাটের অতীত ও কলকাতার সাম্প্রতিকের একটির পর একটি উপস্থাপনায়। টাইম লেভেল বা সময়ের তলের একটির ভিতর আরেকটির অনুপ্রবেশ ঘটে। বিদ্যুৎ একজন একালের শিল্পী, সে চায় শৈল্পিক সততায় স্থির থেকে নিজের মতো কাজ করছে। অদিতি তার বন্ধু ও প্রেমিকা, সঙ্গীতের সাধনা তার। গণপতি মজুমদার একজন সংগ্রাহক ও পৃষ্ঠপোষক, সে বিদ্যুৎকে দিয়ে কালীঘাটের পট নকল করিয়ে ব্যবসা করতে চায়। অদিতির গানেরও সে পৃষ্ঠপোষকতা করে, এই অছিলায় অদিতিকে ভোগ করে। বিদ্যুৎ প্রতিবাদ করতে গেলে তাকে খুন করা হয়। এই গতানুগতিক ত্রিকোণ আখ্যানকে লেখক ফর্মের অসামান্য স্বকীয়তায় যেখানে তুলে আনেন, সেখানে তার অন্যান্য প্রকাশ মাধ্যমের মতোই সুন্দর সত্য ও শ্লেষের মধ্যে এক দ্বন্দ্বাত্মক ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। সমাপ্তিতে মৃত নায়কের আত্মা ভাবে, প্রেমে কি এই জীবনের মুক্তি আছে? মৃণালবাবুকে ধন্যবাদ জানাই। বিখ্যাত চলচ্চিত্রবিদ ও সমালোচক শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় মহাশয় আমাদের সঙ্গে আছেন। সঞ্জয়বাবু যদি দু চার কথা বলেন। নমস্কার। শ্রী সঞ্জয় ঘোষ যে আজকে দয়া করে আমাকে এই সভায় আমন্ত্রণ করেছেন এবং কিছু বলতে বলেছেন, এর জন্য আমি খুবই অনুগৃহীত বোধ করি। তবে তার আগে আমার আর একটা ব্যক্তিগত স্মৃতির কথা মনে হচ্ছিল, যেই সভায় সর্বজনশ্রদ্ধেয় যোগেন চৌধুরী আছেন। 1989 সালে তিনি তার ভাই মনীন্দ্র চৌধুরী, যিনি আমাদের বন্ধু, তার সূত্রে আমি একবার অনুরোধ করা মাত্রই, আমি ভাবতেই পাই না এই সৌভাগ্য, যে তিনি নিজে আমার একটা বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন। কোনো নিজের ছবি ব্যবহার করে না, নিজে একেবারে এঁকে। তো সেটা আমার প্রতি অযাচিত করুণা ছিল, সেটা আমার জীবনের অন্যতম সৌভাগ্য। তাকে আমি কখনো প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাতে পারিনি, আজ সেই কৃতজ্ঞতা জানালাম, সেটা যোগেন চৌধুরীকেও এবং আমাদের বন্ধু মনীন্দ্রকেও। কিন্তু এবার সঞ্জয়ের কথায়। সঞ্জয় একটা উপন্যাস লিখেছেন, দুটো। আমার পক্ষে খুব সামান্যভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে তপনবাবু আরও যারা আছেন যোগ্য মানুষ উপন্যাসে, পরে রবিশঙ্করও আছে, তারা বলবেন। কিন্তু আমার কাছে তপনবাবু যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে সঞ্জয় প্রথাগতভাবে পেশায় চিকিৎসক, ত্বক চিকিৎসক। এটাই আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যে সে যখন কলকাতা শহর নিয়ে লেখে। এবং এই যে অদিতি বা মুক্তিনাথ, বিদ্যুৎ, এরা যা আছে গল্পটাও আপনারা শুনলেন। কিন্তু আমার কাছে মনে হয় যে সঞ্জয় ব্যক্তিগত জীবনে যা করে থাকেন পেশার জন্য, তাই তিনি শব্দে করেছেন। একে আসলে আমার পেশা অধ্যাপনা কাজে একটু ভারী ভারী কথা না বললে অনেকে বলে তাহলে আপনাকে ডাকলাম কেন। তো সেই জন্য আমি বলছি যে একে বলে ফেনোমেনোলজি অফ দি সারফেস। ত্বক যেমন এই যে বাইরে, তো এই যে ফেনোমেনোলজি অফ দি সারফেস, এই জিনিসটা 20 শতকের আধুনিকতায় খুব গুরুত্বপূর্ণ। ওটা যে শহর, একটা শহরের চেহারা। এখন শহর আগেও ছিল শিল্পে, পরেও থাকতে পারে এবং নিশ্চয়ই থাকবে। কিন্তু সঞ্জয় যেভাবে শহরটাকে দেখছেন কলকাতা, তাতে আমার খুব গুরুত্বপূর্ণ লাগে যে এই শহরকে তিনি যেভাবে দেখেন, এক ধরনের রেটরিক, এই যে একটু আগে বলা হচ্ছিল যে পথ হাঁটা, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা, এবং এক ধরনের রেটরিক অফ ওয়াকিং, দেখা, একটা চলমান দেখা। এবং সেই দেখার মধ্যে দিয়ে আমার মনে হয় যে কলকাতা শহর নিজে নায়ক হয়ে ওঠে তার চরিত্রগুলোকে গৌণ করে দিয়ে। এরকম যে একটা লেখার প্রয়াস, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখ, আমার নিজের বিচারে আমাদের আধুনিকতা যারা শুরু করেছিলেন, আমাদের দুই বিপরীতমুখী পিতামাতা মানিক বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ,
তারা কলকাতা শহরকে যেভাবে দেখেছিলেন, যে পুতুল নাচের রীতিকথায় যে অনামী রহস্য বিন্দুকে গ্রাস করে নেয়, এই অনামী রহস্য কথাটা মানিক বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশ যেভাবে সাত্রী তারার্থিনীর থেকে পাল্টে যান এবং এই শহরকে দেখেন, এই দেখাকে আধুনিক নন্দনতত্ত্ব ফ্ল্যানোর, এটা ফরাসি কথা, যে এটাকে ইংরেজিতে অনুবাদ করা যায় না। ভিক্টর হুগো এক সময় বলেছিলেন টু ওয়ান্ডার ইজ হিউম্যান। ভিক্টর হুগো মোটেই ইংরেজিতে বলেননি, কিন্তু আমাদের ইংরেজি বলতে হয় কেন, ওই বিএ পাস প্রমাণ করার জন্য, যে ঘুরে বেড়ানো মানবিক, কিন্তু ফ্ল্যানারি ইজ বেসিক্যালি প্যারিসিয়ান। একজন বাঙালি এই ফরাসি হওয়ার দুঃসাহসী ঝুঁকি নিয়েছিলেন, তিনি জীবনানন্দ দাশ। তো এই যে ফ্ল্যানার, আমার মনে হয় যে সঞ্জয় তার জ্ঞানত বা অজ্ঞানত একটা অন্য অধ্যায় সূচনা করেছেন, এবং সেটাকে আমরা দেখতে পারি যে আসলে কলকাতা শহর তার শিরা উপশিরা অন্ত্রপ্রণালী উন্মোচন করছে। এবং এই বোদলেয়ারের ফ্ল্যানারি 20 শতকের শুরুর দিক, গোড়ার দিকে, লুই আরাগা নামে একজন বিখ্যাত ফরাসি কবি আছেন, আমাদের সাহিত্যে সংস্কৃতিতে খুবই পরিচিত পরাবাস্তববাদী কবি হিসেবে। তার একটা উপন্যাস ছিল, তো সেই উপন্যাসের ফরাসি নাম আমি করছি না, কারণ প্রথম কথা ফরাসি আমার মানে সব বিষয়েই আমি অর্ধশিক্ষিত, ফরাসিতেও তাই, উচ্চারণটা ভুল করবো হয়তো, কিন্তু ধরে নেওয়া যাক সেই যে উপন্যাস, এটা একজন জার্মান মনীষী আত্মহত্যা করেন 1939 সালে, ওয়াল্টার বেঞ্জামিন, আবার ইংরেজি, ওর মূল নাম হয়তো ভেল্টার বেনিয়ামিন, কিন্তু আমি জার্মান জানি না, ফলে ইংরেজিতে পড়েছি। ওয়াল্টার বেঞ্জামিনকে প্রভাবিত করে, এবং তিনি জঞ্জালের মধ্য দিয়ে একটা নন্দন তত্ত্ব, তার বন্ধু আদর্ণ তাকে এটা বলেছিলেন, এই জঞ্জালের মধ্যে প্যারিস আর্কেড প্রজেক্ট গড়ে তুলতে আরম্ভ করেন, যা একটা শহর, একটা সভ্যতার ইতিহাসে চলে যেতে পারে। এবং আমি সঞ্জয়ের এই দ্বিতীয় উপন্যাসে দেখছিলাম যে যেটাকে আমরা বলছি যে শিল্প বনাম বাণিজ্যের সংঘাত, এটাকে নাও বলা যেতে পারে। প্রথম কথা, পটচিত্র যদি ভাবা যায়, কালীঘাটের পট, মেদিনীপুরের পট বর্ণ কিছু নয়, তাহলে কালীঘাটের পট এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এটা একটা আরবান ফোক কালচার, শহুরে লোকশিল্প। এটা কিন্তু মেদিনীপুরের শিল্প নয়। এসব ইংরেজদের আসার পরে কীভাবে হয়েছে সঞ্জয় অনেক ভালোভাবে বলেছেন, যারা বইটা পড়বেন তারা জানবেন। তো এই যে কালীঘাটের পট, বা আজকের যুগে এই যে গণপতি মজুমদার বা গণপতি মজুমদারের মতন যেসব মানুষ যোগেন চৌধুরীকে বলেন যে একটা গল্প নিয়ে আসুন, যোগেনদা তার একটা লেখায় খুব চমৎকারভাবে একটা লেখা লিখেছেন, আমি খুব এত কৃতজ্ঞ তার কাছে ছবি নিয়ে কথা বলার সময়, যে বাঙালিরা শেষ পর্যন্ত ছবির মধ্যে একটা গল্প খোঁজে, যদি গল্প না থাকে তাহলে ছবিটা তার কাছে প্রিয় হয়ে ওঠে না। এটা তিনি সম্ভবত বিকাশ ভট্টাচার্যের ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ কথা যে পেইন্টিং, সেখানে আসলে আমরা মূলত একটা ছবিকে দেখা বা না দেখা দাঁড়ায় তার ইলাস্ট্রেশনের মূল্যর ওপরে এবং তার আখ্যান সৌকর্যের ওপরে। আমরা ছবি দেখলেই ভাবি গল্পটা কোথায়, গল্পটা কি, ছবিটাকে কীভাবে ধরবো। ছবির আরও অনেক জিনিস আছে, চলচ্চিত্র এই ব্যাপারে আরও বেশি যন্ত্রণার মধ্য দিয়ে যায়। সিনেমা দেখলেই আমাদের মনে হয় গল্পটা কী, ছবি দেখলেই আমাদের মনে হয় গল্পটা কী, আমরা কিন্তু ছবিটা আসলে দেখি কি না এটা খুব সন্দেহ। তো এখন এই যে গণপতি মজুমদারের যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটা পুরনো কিন্তু আধুনিক সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ। ধরুন তেওফিল গৌতিয়ে, রোমান্টিকতার আদিপুরুষ, তিনি একসময় বলেছেন, আবারও ইংরেজি বলছি, সেটা বাংলায়ও বলা যায়, কিন্তু ইংরেজি বলছি একটা শব্দকে এড়িয়ে যাওয়ার জন্য, যে আই ক্যান ডিনাউন্স মাই রাইট এজ এ ফ্রেঞ্চ সিটিজেন ইন লিউ অফ an original Raphael or a beautiful woman in the Node। মানে বুঝতেই পারছেন যে বিশুদ্ধ সৌন্দর্যের জন্য তিনি তার ফরাসি নাগরিক অধিকার পর্যন্ত ছেড়ে দিতে পারেন। নাগরিক অধিকার ছেড়ে দিতে পারেন কেন? কারণ এই যে বুর্জোয়া সংবিধান, যা ফরাসি নাগরিক সংবিধান, ফরাসি সংবিধান, যা পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধেয় সংবিধান আজকের পৃথিবীতে, সেই সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। এবং এই সম্পত্তির অধিকার যতদিন থাকবে ততদিন দখলের অধিকার থাকবে এবং দখলকে নথিভুক্ত করার অধিকার থাকবে। এইটি যদি হয় তাহলে তেওফিল গৌতিয়ের বক্তব্য যে যারা মিস্টিক্যাল সেনাকেলে বাস করে, যারা ছবি আঁকে, যারা কবিতা লেখেন, যারা গান করেন, তারা তো বাজারের নিয়ম মেনে নিতে পারেন না। ফলে উনি যে বাজারের নিয়মে যে সমাজ তৈরি হয় তার এবং তার যে ছাড়পত্র, সেটাকে স্বচ্ছন্দে অস্বীকার করতে পারেন ওই সৌন্দর্যের খাতিরে। এবং এই একই রকম কথা ধরা যাক ফেদেরিকো গার্সিয়া লোরকা 1929 সালে যখন নিউ ইয়র্কে যান, স্পেনের
এক ধরনের গ্রামীণ ইউরোপ থেকে একদম নাগরিক আমেরিকায়, তখন তার বক্তব্য হয়, তিনিও ইংরেজিতে বলেননি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের তো যা কিছু পড়তে হয় সব ইংরেজিতে পড়তে হয়, ফলে ইংরেজিটা মনে থাকে। হোয়াট শ্যাল আই ডু? অর্ডার দি love that soon will be photographs, soon will be splinters of wood and mouthful of blood. No, I denounce this conspiracy. হয়তো বিদ্যুৎ লোডকার কথাটাই বলতে চেয়েছে যে আমি তো এই সমস্ত প্রেম করারও সুযোগ দেবে না, প্রেম করার আগে আমার প্রেমের ফটোগ্রাফ চাই, ফটোগ্রাফ হলে তাকে একটা ফ্রেম করে বাঁধানো চাই, প্রতি মুহূর্তে আমার নথিভুক্ত করা চাই যে আমরা সেলফি তুলছি, এত অনিশ্চয়তায় ভুগিয়ে প্রতি মুহূর্তে আমার একটা স্ট্যাটাস রিপোর্ট চাই। এবং এই যে স্ট্যাটাস রিপোর্ট এবং এই যে বাজারের কাছে আমাকে প্রতিপন্ন করা যে আমি গুরুত্বপূর্ণ, সেই প্রতিপন্ন করার মধ্যে শিল্পের যে অভিযান এবং তার সঙ্গে গণপতি মজুমদার বা বিদ্যুৎদের যে সংগ্রাম এবং সংঘর্ষ, এটাকে নিয়ে যদি আমি বলি, এ তো 400 বছর আগেও ছিল। রাজারা ছবি কিনতে চাইতেন, ছিল, রাজা রবিবর্মার সঙ্গে অন্যদের ছিল বা থাকতে পারে, কিন্তু কথা হলো যে আজকের যুগে যে জনপ্রিয় শিল্প তাকে একটা অন্যরকম ব্যাখ্যা দেওয়া যায়। সেটা ওই ওয়াল্টার বেঞ্জামিন ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন নামে যে বিখ্যাত প্রায় উপনিষদ তুল্য প্রবন্ধ, যাতে সিনেমা বা এই যে ভিজুয়াল কালচার, যে পোস্টার, ইলাস্ট্রেশন, ইনস্টলেশন আর্ট, এইগুলো হচ্ছে, সেইগুলোকে আমরা কিভাবে নতুন যুগে রাখতে পারি এবং নতুন যুগের যে উৎপাদন পদ্ধতি বা নিয়ন্ত্রণ ব্যবস্থা, তার সঙ্গে একজন শিল্পীর নতুন রকম সংঘর্ষ কী হতে পারে একটা শহরের পরিপ্রেক্ষিতে, একটা শহরের জঞ্জালের পরিপ্রেক্ষিতে। একটা শহরের মুখে অনেক ব্রণর দাগ থাকে, চিকিৎসা করেন সঞ্জয় ঘোষ ব্যক্তিগত জীবনে, কিন্তু সেই ব্রণর দাগটাগুলো যখন সংস্কৃতি থাকে, সেগুলো আগে আমরা অনেক কিছু উপেক্ষণীয় ভাবতাম, একটা থাম, একটা ওয়েস্ট উইং, একটা পোস্টারের ছেঁড়া অংশ, একটা টুকরো মুখ ঝুঁকে রয়েছে কোনো জায়গা থেকে। আজকে আমরা বিকেলের বারান্দার থেকে সব জীর্ণ নরনারী চেয়ে আছে পরন্ত সূর্যের দিকে খণ্ডহীন মণ্ডলের মতো বেলোয়ারি, তাকে ভাবি না। সঞ্জয়কে আমার বিশেষ ধন্যবাদ যে তিনি প্রথানুকভাবে গল্প বলার চেষ্টা না করে, গল্প থাকবে পৃথিবীর এইসব গল্প রয়ে গেছে চিরকাল, ভবিষ্যতেও থাকবে, আজ থেকে 200 বছর পরেও হয়তো থাকবে, উষ্ণায়ন যতই বাড়ুক বা কমুক, কিন্তু কথা হলো যে একটা শহরের যে আত্মা আছে এবং সেই শহরটা যে একটা ভিন্ন সুরে কথা বলে, মস্কো বা লন্ডন বা প্যারিস বা ক্যালিফোর্নিয়ার তুলনায় কলকাতা শহর, কালীঘাট, আড়িটোলা, এগুলো যে অন্যরকম স্বরে কথা বলে, সঞ্জয় সেই চেষ্টাটা করেছেন। এখন সাহিত্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে চট করে বলে দেওয়া যায় না যে এটা হলো বা এটা হলো না, এটা সময় নিজে তার হিসেব বুঝে নেয়। আমার মনে হয় সঞ্জয় ঘোষের ক্ষেত্রেও নেবে। এবং কিন্তু সঞ্জয় ঘোষ যেভাবে হাত টিপে ধরে বা প্রেশার মাপার সময় বা অন্য কিছু করার সময় যা দেখেন, আমি তার রোগী হওয়ার সৌভাগ্য অর্জন করিনি, মনে হচ্ছে একটা কারণে হতে পারে, কিন্তু যে যা করেন তা তিনি শব্দের ব্যাপারেও সেই অভিযানের ঝুঁকিটুকু নিয়েছেন বলে তাকে আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত সাহিত্যিক এবং সম্পাদক শ্রী রবিশঙ্কর বল মহাশয়। আমি ওনাকে অনুরোধ জানাই কিছু কথা আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার। সঞ্জয় ঘোষের লাল নীল হলুদ কলকাতা নিয়ে ইতিমধ্যেই তপন বন্দ্যোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায়, মৃণাল ঘোষ এবং তারপর সঞ্জয় দা যা বললেন, এরপর খুব একটা বেশি কিছু বলার থাকে না। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন প্রথম কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা পড়ে চমকে উঠেছিলাম যে সঞ্জয়ের কবিতা আগে পড়েছি, ছবি দেখেছি সমস্ত আর কি, কিন্তু এভাবে যে উপন্যাসের কথা উনি ভাবতে পেরেছেন সেটা আমার কাছে খুব জরুরি বিষয় ছিল। তারপর কিন্তু কল্লোলিনী তিলোত্তমার চেয়েও অনেক বেশি এগিয়ে গেছেন তিনি লাল নীল হলুদ কলকাতায়। সঞ্জয়দা মানে সঞ্জয় মুখোপাধ্যায় যে কথাটি বললেন, এই যে একটা শহর আর কি, এবং এই লেখাটা শুরু হয় একজন মৃতের আত্মকথন দিয়ে। এই মৃতের আত্মকথনের মধ্য দিয়ে একটা শহরের প্রায় 200-250 বছরের ইতিহাস উঠে আসতে থাকে এবং চরিত্রগুলো থাকে ঠিকই, চরিত্রগুলো শিল্পীদের লড়াই নিবারণ, মানে কালীঘাট পটচিত্রীদের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে আজকের বিদ্যুৎ তার যে লড়াই, সেটা মিলেমিশে যেতে থাকে। কিন্তু তা এর সব কিছুকে ছাড়িয়েও বড় হয়ে ওঠে একটা শহরের ব্যবচ্ছেদ এবং একটা শহরের
ছবি। আজকে চতুর্দিকে যেসব উপন্যাস, বেশিরভাগ উপন্যাস পড়তে পারি না, তার কারণ বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের ড্রয়িং রুম কেন্দ্রিক উপন্যাস, তার বাইরে গিয়ে সঞ্জয় যে এভাবে উপন্যাস নিয়ে ভাবতে পেরেছেন আর কি, এটা আমার কাছে খুব জরুরি বিষয়। আমি যতদূর জানি বোধহয় আরও একটি খণ্ড ওর এই কলকাতাকে ঘিরেই লেখার ইচ্ছে আছে এবং সেই উপন্যাসটির জন্য আমি অপেক্ষা করে আছি। নমস্কার। আমাদের আনুষ্ঠানিক বই প্রকাশের মুহূর্তের খুব কাছাকাছি আমরা চলে এসেছি, তবে তার আগে আমরা চাইব উদ্বোধক প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মহাশয় যদি আমাদের কিছু বলেন। সবাইকে নমস্কার। আমি একটু আগের কথা বলি। আমি কিন্তু সত্যি সত্যি আজকের যে লেখক সঞ্জয় ঘোষ, তার সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। তার কারণ হয়তো এটা হতে পারে যে আমি আমাদের বাড়িতে আজকাল পত্রিকাটি রাখা হয় না, তাতেই ওনার লেখা বেরিয়েছে প্রতিদিন। এখন আমাকে তাপস কোনার, আমাদের বন্ধু তাপস কোনার বললেন যে ওনার বইটি বেরোবে, আমাকে উদ্বোধন করার জন্য। তো আমি প্রথমে বললাম যে এত কাজের মধ্যে থাকি, আমার পক্ষে খুব মুশকিল হতে পারে বলে আমি খুব গড়িমসি করেছি কয়েকদিন এবং শেষ পর্যন্ত রাজি হয়ে যাই, কারণ তাপস আমাকে কিছুতেই ছাড়বে না। তারপরে যাই হোক, শেষ পর্যন্ত উনি এসে আমাকে আমাদের একটি জায়গায়, আমাদের যেখানে আমরা একটি পত্রিকা, আর্টের একটি পত্রিকার অফিস হয়েছে এক জায়গায়, সেখানে এসে হাজির এবং আমাকে একটি বই দিয়ে যান, ওনার গদ্য প্রবন্ধের বইটি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, ওই ডিপ্রেশনের রবীন্দ্রনাথ ইত্যাদি, এবং ভ্যান গগের নামের সঙ্গে ভ্যান গগের কী হচ্ছে ছবি, মিউজিক। আচ্ছা, ওই বইটি নেওয়ার পরে তারপর আমি এদের, আমার চেনা যারা ছিলেন ওখানে, আমি বললাম যে উনি কীরকম লেখেন। সেখানে শ্রমিক নন্দী মজুমদার ছিলেন। শ্রমিক আমাদের ছাত্র, আর ও খুব ভালো লেখে এবং আর্টের উপরে ওর খুব মানে এখন যারা লিখছে তাদের মধ্যে শ্রমিকের লেখা খুবই ভালো। আমি ওর কথা বিশ্বাস করি। ও আমাকে বললো যে খুব ভালো লেখা, মানে কিছুটা আস্তে আস্তে আমাকে বলল। তারপরে আমি বাড়িতে গিয়ে আমি বইটা, উনি আমাকে একটা বই দিয়েছিলেন আগে, ওই বইটি, সেই বইটি আমি প্রায় প্রথমেই দাঁড়িয়ে হঠাৎ পড়তে শুরু করলাম। প্রথম লেখাটাই ডিপ্রেশনের রবীন্দ্রনাথ পড়ে আমি খুব মানে বেশ অবাক হয়ে যাই যে এত ভালো লেখা আমি পড়িনি। বিশেষ করে ওনার শব্দচয়ন এবং কোনো বিষয়ের মধ্যে গভীরভাবে যাওয়া, যেগুলো আজকাল প্রায় বাংলা লেখাতে আমরা খুব একটা পাই না। আর দ্বিতীয়ত ভীষণ একটা কোথায় একটা দায়িত্ববোধের জায়গা কাজ করছে, সামাজিক দায়িত্ববোধের জায়গা, যেটা রবীন্দ্রনাথের লেখাটির মধ্যে পাই আমরা। আমার এই জায়গাটা খুব আকর্ষণ করলো যে একজন মানুষের কাছ থেকে আমরা এগুলো আশা করি, একজন লেখকের কাছ থেকে আমরা আশা করি এরকম। এবং বিশেষ করে যে মানে ভাষার ব্যবহার, আমি এইখানে এই বইটিতেও আমি বলছি লাল নীল হলুদ, এই নামটি প্রথমে দেখি আমাকে আকর্ষণ করে, যে লাল নীল হলুদ কলকাতা, অর্থাৎ বিচিত্র কলকাতা, তার কত বৈচিত্র্য, নানান রঙের কলকাতা। আমি সেই থেকে তারপরে আমি প্রথম পেজেই দেখছি কলকাতার শরীরের রক্ত মাংস, কলকাতার সত্তার অনুপরমাণু তার চিত্রকলার মধ্যে আশ্রয় খুঁজেছে, বেড়ে উঠেছে। কলকাতাকে জরিপ করতে গেলে তার চিত্রকলাকে ছুঁয়ে ছেড়ে নেওয়াটা জরুরি। শহরের গোপন কান্নাটা চিত্রশিল্পীর মতোই লুকিয়ে থাকে তার ছবির রঙে, রেখায়, স্ট্রাকচারে। আমি এই ভূমিকার প্রথম ৫-৬ লাইন আমি পড়লাম, কারণ এর মধ্যেই এমন কতগুলো
শব্দ ব্যবহার করা হয়েছে যা আমার মনে হচ্ছে যে হয়তো আর একজন এটা খুব সহজভাবেই লিখে দিতেন, যে সেইখানে এখানে প্রতিটি শব্দের মধ্যে একটা অনুরণন আছে, বা এর মধ্যে একটা গভীর জায়গায় উনি নিজের ভাবটি প্রকাশ করেছেন, যা প্রথমেই মনে হচ্ছে যে অন্যদের থেকে অনেক আলাদা। এই আলাদা হওয়াটা ওনার লেখার মধ্যে রয়েছে। তারপর আমার সব থেকে মানে খুবই আকর্ষণীয় লেগেছে প্রথম চ্যাপ্টারটি এই বইটির, এবং এখানে একটি মানে ডেড বডি, মানে মৃতদেহ, সে তো আর ভাবতে পারে না, কিন্তু তাকে দিয়ে ভাবনাটা তার নিজের সম্পর্কে সে বলছে, ভাবছে, এবং তার পারিপার্শ্বিক নিয়ে বলছে, সে সমস্ত ঘটনাকে বলছে। এর মধ্যে একটা ওই ফ্যান্টাসির জায়গাও রয়েছে। এই ফ্যান্টাসির জায়গাটা খুব ইন্টারেস্টিং, এবং এই অতি প্রাকৃত ঘটনা ব্যাপার, একটা ডেড বডি, সে আমার মনে হয় যে আর কোনো লেখাতে হয়তো কোথাও কোথাও অন্যরকমভাবে কিছু থাকতেই পারে, কিন্তু একটা ডেড বডি সে শুয়ে শুয়ে ভাবছে এবং তার নিজের সম্পর্কে বলছে, তার পারিপার্শ্বিক সম্পর্কে বলছে। এই ফ্যান্টাসি, এই জায়গাটা দারুণ আকর্ষণীয়, এবং সেইখান থেকে তার ঘটনাটা শুরু হয়েছে, এবং তারপর সেই ডেড বডি সমস্ত ঘটনাটা সে ফিরে দেখছে তার জীবনে কি ঘটেছিল। সেইটা হচ্ছে এই এই উপন্যাসের কথা, সেইভাবেই এসছে। সবাই বেশ কয়েকবার এই নিয়ে বলা হয়েছে, সুতরাং সেদিকে আমি যাচ্ছি না। আমি একটা জায়গায় শুধু পড়ি যে কিভাবে উনি কলকাতার যে চরিত্র, কলকাতার যে বর্তমান চরিত্র, সেটা কিভাবে এসছে। এই জায়গাটা একটু পড়লে খুব মজা লাগবে শুনতে। নামেই ডাস্টবিন, আসলে ফুটপাত জুড়ে অজস্র ভাঙা কাচ, ঢাই করা নেমন্তন্ন বাড়ির থার্মোকলের থালা, গ্লাস, মাছের আঁশ, মাংসের নলি, ফুলের মালা, ঋতুস্রাবের প্যাড, ছেঁড়া কাগজ, বই, এইসব। আর ঠিক পাশেই পড়ে আছি আমি, চিত হয়ে, ল্যাম্পপোস্টের আলোর দিকে মুখ করে। দুই একটা বেড়াল কুকুরও ওঠানামা করছে আমার নিথর শরীরের ওপর দিয়ে কাল সারা রাত ধরে। এই যে এই বর্ণনাগুলো অদ্ভুতভাবে আমাদের কলকাতার চরিত্র, যে ডার্ক সাইডটা আমাদের সামনে তুলে আনে। কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে জীবনানন্দ দাশের সঙ্গে কোথাও হয়তো একটা মিল আছে। উনি কবি হিসেবে যেভাবে অনেক বর্ণনা আছে, লাশ কাটা ঘরে বা ইত্যাদি, তাতে আমরা যেভাবে জীবনকে দেখি, বা আরও অনেক কিছু আছে, কিন্তু এই রকম একটা জায়গায় উনি আমাদের শুরুর প্রথম দিকটাতে, আবার তাও কালী মন্দিরের পাশে, এইটা আরেকটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। এবং তারপর তো ঘটনাটা আমরা জানি, ঘটনাটা একটু আগে অনেকেই বলেছেন কিভাবে। এবং আমার আর একটা বিষয় ভালো লেগেছে, আরও কয়েকটি বিষয়, সেটা হচ্ছে যে শিল্পকলা নিয়ে, চিত্রকলা নিয়ে, আর্টিস্টকে নিয়ে তার ভাবনা এবং বইয়ের মধ্যে তারাই হচ্ছে এর আসল চরিত্রগুলো। এবং একটা চিত্রকলার বিষয়ের মধ্যে আছে, আর্ট গ্যালারির কথা আছে, বিজনেসম্যানের কথা যেমন এসছে, তারপর সেই আমাদের এখন কিভাবে সব কিছু চলছে তার একটা ভাবনা, আইডিয়া বর্ণনার মধ্যে পাই, এবং ব্যবসা কী করে শিল্পকে ক্ষতি করছে, এবং এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়ে গেছে। তো সেই সবগুলো এসে, এবং একজন লেখক তিনি নিজে ছবি আঁকছেন, হয়তো সেটা জন্য এটা সম্ভব হয়েছে। শিল্পকলা নিয়ে, শিল্পীদের নিয়ে যে লিখছেন, এটা একটা আমাদের কাছে পাওনা, এবং এটা আমরা সবসময় এই জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে আমি খুশি হব এই বিষয়টা, যে এরকম লেখা আরও বেরোনো দরকার। কারণ শিল্পকলার জগৎ সম্পর্কে অন্যান্য লেখার মধ্যে যেভাবে থাকে, সেটা একেবারেই ওপর থাকে, এবং সেখানে অনেক সময় তার ভেতরে যে লেখক, তিনি বাইরে থেকে তার শিল্পকলা নিয়ে লেখেন, তার ফলে তার মধ্যে আমরা সেই গভীর যোগাযোগের জায়গাটা পাই না। অথচ এইখানে ওনার পক্ষে এটা লেখা সম্ভব হয়েছে, কারণ উনি
নিজেও ছবি আঁকছেন। আমি খুব একটা ছবি দেখিনি এখন ওনার, সুতরাং আমি বলতে পারবো না যে কীভাবে উনি আঁকছেন, কী ধরনের আঁকছেন। একটা লেখাতে গণেশ পাইনের সঙ্গে ওনার সাক্ষাতের কথা আমি দেখছিলাম, সেখানে উনি কীভাবে তার সঙ্গে কথা বলছেন সেইগুলো আছে, এবং ছবির সঙ্গে ওনার যোগাযোগটা বহু দীর্ঘদিনের। সুতরাং সেদিক থেকে ওনার লেখার রাইট ওনার রয়েছে যে শিল্পকলা নিয়ে লেখা। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ঘুরে ফিরে রবীন্দ্রনাথ আসছে, রবীন্দ্রনাথের গান, এবং একজন যে রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, সেটা লেখক যে পছন্দ করেন সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে বোঝা যায়, যে রবীন্দ্রনাথের গানের প্রতি আকর্ষণ। এবং সেটা আগের প্রবন্ধ বইয়ের মধ্যেও প্রচুর গানের লাইন আছে, যেগুলো উনি তার মধ্যে নিজেই মানে ঘনিষ্ঠভাবে তার মধ্যে উনি জীবনযাপনের মধ্যে ওনার রবীন্দ্রনাথের গান রয়েছে, এটা বোঝা যায়। এবং এইটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে, যে এটা খুব অনেকে সেইগুলো হয়তো গান শুনে যান, কিন্তু গানের অর্থগুলো হয়তো খেয়াল করেন না, কিন্তু ওনার লেখা পড়েই মনে হচ্ছে যে উনি এর অর্থগুলোকে সবসময় খেয়াল করেই লিখেছেন। আজকেই যে ওই ওনার মেয়ে গান করছিলেন, যে গানটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই সময়ে, যে আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এই যে কথাটা, এটার মধ্যে যে কি গভীর জায়গা আজকের দিনের জন্য প্রয়োজনীয়। আমরা সবাই যে নিজের মধ্যে থেকে যাই, হ্যাঁ, ঠিক তার রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন, এটা কি আমরা শুনে গানের তাল এবং তার সুর শুনে ভুলে যাই, কিন্তু তার মধ্যে আমাদের কাছে যে কথা রবীন্দ্রনাথ দিয়ে গেছেন ওর মধ্যে, সেটা ভাবলে পরে গা শিরশির করে ওঠে। হ্যাঁ, আমাদের আজকের এই অবস্থায় আজকে আমরা এত স্বার্থপরতা, এত নিজের মধ্যে রয়ে গেছি, হ্যাঁ, অথচ সেইটার থেকে বেরিয়ে আসলে পরে বিশ্ব লোকের পাবি সারা, অর্থাৎ এই সমস্ত বিশ্ব জগতের সঙ্গে এক হওয়ার যে কথাটা উনি বলেছেন, সেই কারণেই আমার মনে হচ্ছে যে উনি লেখক সঞ্জয় ঘোষ বারবার রবীন্দ্রনাথের গান নিয়ে আসছেন। এটাও খুব আমাদের কাছে একটা পাওনা, এবং মানুষের যারা পড়বেন তাদের কাছে এটা নতুন করে দেখার মতো, কারণ প্রবন্ধের বইয়ে এই কথাগুলো বারবার আছে, যে প্রতিটি গানের লাইন সেখানে বেশ অর্থপূর্ণভাবে বলা হয়েছে। এর সঙ্গে আমার মনে হচ্ছে যে আর একটা হচ্ছে যে কলকাতার ইতিহাসকে নিয়ে আসা, আমাদের ইতিহাসকে অনেকেই আনেন, এই সমস্ত কিছু মিলে আমার মনে হচ্ছে যে এই বইটির একটা বৈশিষ্ট্য, লেখকের তার একটা নতুন জায়গা উনি তৈরি করেছেন, নিজের জায়গা। আমার শুধু এটা মনে হয় যে এর মধ্যে দিয়ে এই ছোট লেখা, এইটাতে আমরা সন্তুষ্ট নয়, এটা মনে হচ্ছে আমার। যেমন বড় লেখার মধ্যে, যেমন টলস্টয়ের লেখার মধ্যে থাকে আমি বলছি না এরকম একটা বড় লেখা লিখতে হবে, বা এমনভাবে যে যার মধ্যে হয়তো আরও বিশদ করে বড় করে ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন সংঘর্ষ সব কিছুই আসতে পারে, এইরকম একটা জায়গা এই লেখকের কাছ থেকে আমাদের আরও আকাঙ্ক্ষা তৈরি করে, যে এই স্টাইলে এইভাবে। একটু আগে আমাদের সঞ্জয় বলছিলেন যে উনি মানে চর্ম বিশারদ হিসেবে আমাদের শহরের সমস্ত কিছু ত্বক বিশারদ, মানে ডাক্তার হিসেবে সব কিছুকে নিয়ে ঘাটাঘাটি করছেন, এবং এই শহরকে নিয়েও করছেন, এবং তার মধ্যে যে কত বিচিত্র বিষয় রয়েছে, কত বিচিত্র ঘটনা, দুর্ঘটনা, নানান কিছু রয়েছে। কলকাতা বোধহয় সেদিক থেকে একটা বিরাট খনি আমার মনে হয়। কলকাতা মানে সারা ভারতবর্ষের মধ্যেই এই ব্যাপারটা রয়েছে, যেটা ইউরোপে নেই। ইউরোপ অনেক ফ্ল্যাট, ইউরোপের সমস্যা অনেক এক গতিতে চলে, তার কতগুলো বেসিক কতগুলো জায়গা আছে, অনেক ইন্টেলেকচুয়াল সবই ওখানে আছে, কিন্তু জীবনের বৈচিত্র্য ওখানে অনেক কম। কিন্তু এই
এইখানে যেহেতু অনেক ক্রাইসিস আছে এদেশে, বেঙ্গলেও যথেষ্ট বেশি ক্রাইসিস, তার অনেক কারণ আছে। আমাদের পার্টিশন, আমাদের সমস্যাগুলো তার থেকে তৈরি হয়েছে। সেই সব থেকে সেইগুলোর মধ্যে আমাদের যে এলিমেন্ট, আমি শিল্পকলা নিয়ে যখন বলি তখন এই কথাই বলি, ইউরোপের, আমরা অনেকে ইউরোপের শিল্পকলা নিয়ে খুব উচ্ছ্বসিত হই, কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে যে বৈচিত্র্য, যেসব বিষয়গুলো রয়েছে, এলিমেন্টস, যেমন আমাদের লাইফের মধ্যে করাপশান, ধর্মীয় বিভিন্ন ধর্মের যে ক্ল্যাশ চলছে, আমাদের মধ্যে জাতপাতের সমস্যা রয়েছে, তারপর জীবনের মধ্যে নানান রকমের ন্যায় অন্যায় ঘটছে, তার মধ্যে থেকে আমরা প্রচুর এলিমেন্ট পেতে পারি। সেইগুলো ভিজুয়াল এলিমেন্টও তার থেকে তৈরি হচ্ছে। এই বইটাতে আমরা যখন পড়ি তখন আমরা সেই ভিজুয়াল এলিমেন্টগুলো আমরা মাঝে মধ্যে পাচ্ছি, এবং সেইটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া আর কি, যে একজন লেখক যিনি 2টি বই লিখেছেন, উপন্যাস এবং আরও গল্প, আরও প্রবন্ধ ইত্যাদি লিখেছেন, যার লেখার মধ্যে আমরা অনেক ভিজুয়াল এলিমেন্ট পাই। অনেক সমস্যাকে নিয়ে তিনি চর্চা করছেন, এবং আরও আমাদের জীবনকে নিয়ে, আমাদের ইতিহাসকে নিয়ে। আমাদের একটি বিশেষ বিষয়, সেটা হচ্ছে শিল্পকলা, যে বিষয়টা নিয়ে আমাদের বাইরের জগতে খুব কম খবর রাখেন মানুষজন। কারণ আমি বর্তমানে চারুকলা পর্ষদের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমি যে অভিজ্ঞতাগুলো করছি, এবং তাতে আমার মনে হচ্ছে যে নাচ, গান, ফিল্ম, থিয়েটার, এই সবগুলো যে জায়গাটায় রয়েছে, সাহিত্য বোধহয় সবসময়ই রয়েছে, তার একটা গভীর জায়গা রয়েছে। শিল্পকলার ক্ষেত্রে যেটা সবথেকে সমস্যা, শিল্পকলার সঙ্গে কমিউনিকেট করার যে জায়গাটা, সেই জায়গাটা সাধারণ মানুষের মধ্যে, উচ্চ স্তরের মানুষের মধ্যে, সরকারি স্তরের মানুষের মধ্যে, সমস্ত স্তরেই সেই সমস্যাটা রয়ে গেছে। এইটা আমরা চট করে চোখে আঙুল দিয়ে বলতে পারি না, তার কারণ এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়। যেমন অনেক সময় গভীর গানের জায়গাটা আমরা বুঝতে পারি না, সেই জন্য এই জায়গাটা, এই বিষয়টা ভাবা দরকার, এবং তার জন্য এই ধরনের লেখা অনেক হেল্প করে। যেমন ভ্যান গগের লাইফ লেখা হয়েছে, ভ্যান গগের উপর জীবনী, ওই লাস্ট ফর লাইফ, কিংবা গগার জীবনের উপর লেখা আছে। তো এই বইগুলো কিন্তু আমাদের সমস্ত পৃথিবীতে শিল্পকলা নিয়ে উৎসাহ তৈরি করেছে। পিকাসোর ওপরে ওই ওর প্রেমিকা, সে লিখেছিল এই ফ্রাঁসোয়া জিলো, হ্যাঁ, সে লিখেছে। সেই বইটি আমি তখন প্যারিসে থাকতেই পড়েছিলাম। কিন্তু ওই সব বইগুলোই কিন্তু সাধারণ মানুষের মধ্যে, হ্যাঁ, মুন অ্যান্ড দি সিক্সপেন্স, হ্যাঁ, আরভিং স্টোরের লেখা লাস্ট ফর লাইফ। তো এইসব বইগুলো কিন্তু, যেমন রামকিঙ্করের ওপরে এই সমরেশ বসুর লেখা বইটি, শেষ পর্যন্ত নিজে সবটা লিখতে পারেননি। এই বইগুলো কিন্তু শিল্পীদের সম্পর্কে উৎসাহ তৈরি করে। আমি শিল্পীদের সম্পর্কে উৎসাহের কথাটা এই কারণে বলছি যে তাই আবার শিল্পকলা নিয়ে সত্যিকারের উৎসাহ তৈরি করতে পারে। সেই জন্য আমি সবসময় এরকম লেখা ওয়েলকাম করব যেখানে শিল্পকলা নিয়ে লেখা হচ্ছে। সুতরাং সমস্ত এই সব কারণে আমার কাছে বইটি অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট, জরুরি বই মনে হয়েছে, লেখা মনে হয়েছে। আমি সেই কারণে লেখককে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। আর সর্বশেষে বলবো যে বইয়ের প্রকাশককে আমি বইটি দেখার পরেই আমি আমাদের লেখককে বলেছিলাম যে বইটি খুব সুন্দর বাঁধাই এবং ছাপা, সব খুব হ্যান্ডি বই হয়েছে। এই বইটির জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যারা এটা পাবলিকেশন করেছেন, ছেপেছেন। সুতরাং আজকের সন্ধ্যায় আমরা একটা ভালো জিনিস উপহার পেলাম। এইটি সবার সামনে আজকে তো বিক্রি হচ্ছে, অলরেডি দেখলাম, খুবই ভালো। আমার সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার।
আমরা আনুষ্ঠানিক বই প্রকাশের মুহূর্তে চলে এসেছি। আমি লেখক শ্রী সঞ্জয় ঘোষ মহাশয় এবং অভিযান প্রকাশনার কর্ণধার মারুফ হোসেন মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। বইটি উদ্বোধন করবেন শ্রী যোগেন চৌধুরী মহাশয়। অভিযান প্রকাশনার কর্ণধার মারুফ হোসেন মহাশয়কে আমি অনুরোধ করব কিছু কথা বলার জন্য। একটা বই যখন আমার কাছে আসে তখন আমার প্রথম কাজ হয় বইটা কি সাইজ হবে, কি রকম পাতা হবে, ছাপা কেমন হবে, বাইন্ডিং কেমন হবে। তো যখন সবার প্রশংসা পায় এই বইটার প্রোডাকশান, সেটা আমার কাছে নোবেল পুরস্কার পাওয়ার মতো। তো যোগেন চৌধুরী আমার খুব শ্রদ্ধেয়, আমরা ঈশ্বরের মতো আমাদের কাছে। এই এমনকি এখানে যারা বসে আছেন এরা সবাই আমার খুব ছোট্ট থেকে এদের লেখা পড়েছি, এদের ছবি দেখেছি, এদের দেখেই আমরা বড় হয়েছি। তো তারা যখন আমার বইয়ের প্রোডাকশান প্রশংসা করেন, তো এইটা একটা অনেক বড় পুরস্কার আমার কাছে। প্রকাশক হিসেবে এবার একটু বিজ্ঞাপন করি বইটার, যে বইটা বইমেলাতে 376 নম্বর স্টলে পাওয়া যাবে, এখানে বাইরে পাওয়া যাচ্ছে, আর এর পরেও কলেজ স্ট্রিটে আমাদের অভিযানের কাউন্টারে বইটা পাওয়া যাবে। আর বই সম্পর্কে এনারা অনেক কিছু বলেছেন, আমার আর কিচ্ছু বলার নেই। আপনারা বইটা পড়ুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। নমস্কার। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব প্রায় শেষের পথে। আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি লেখক শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়কে। প্রথম ধন্যবাদ প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মহাশয়কে। তিনি তার অসীম ব্যস্ততার মধ্যেও কথা রেখেছেন, এখানে এসেছেন এবং বইটি উদ্বোধন করেছেন। এরপর ধন্যবাদ জানাই প্রখ্যাত কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে, তিনিও তার অশেষ ব্যস্ততার মধ্যে এখানে আসতে পেরেছেন। প্রখ্যাত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়কেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই, উনিও তার অপরিসীম ব্যস্ততার মধ্যে এখানে আজকে আসার সময় পেয়েছেন। প্রখ্যাত চিত্র সমালোচক ও কবি মৃণাল ঘোষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারও অনেক ব্যস্ততার মধ্যে তিনি এখানে আসার সময় করে নিয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্রবিদ সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়কেও আন্তরিক ধন্যবাদ জানাই, তিনিও তার বিশেষ ব্যস্ততা ছেড়ে এখানে এসেছেন। বিশিষ্ট কথাসাহিত্যিক ও সম্পাদক রবিশঙ্কর বলকেও গভীর কৃতজ্ঞতা জানাই, তিনি আন্তরিকভাবে এই অনুষ্ঠানে আজকে এসে মূল্যবান কথা বলেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং দুঃখ প্রকাশও করছি যারা বর্ষিয়ান বা তরুণ কবিরা একটু অপেক্ষা করছেন, একটু দেরি হচ্ছে আমাদের অনুষ্ঠানের জন্য, এই জন্য আমি একান্তভাবে ক্ষমাপ্রার্থী। আর ধন্যবাদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুছন্দা ঘোষকে, যিনি তার ব্যস্ততার মধ্যেও এখানে গান গাইতে সম্মত হয়েছেন। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ হতে যাবে আমার প্রকাশক অভিযানের প্রকাশিকা শ্রীমতী গোপা ঘোষ ও কর্ণধার মারুফ হোসেনকে, যারা আমাকে সব ব্যাপারে এই বই প্রকাশে সহযোগিতা করেছেন। আর যারা আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন শ্রী শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী ও শ্রী সুদীপ বসিকও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রোটারি সদনের কর্তৃপক্ষকেও, বিশেষ করে অঞ্জন বেহারাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর সবশেষে আপনারা যারা এসে ধৈর্য ধরে এই অনুষ্ঠানে অপেক্ষা করছেন, তাদেরকেও আমার বিশেষ কৃতজ্ঞতা।
আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা চলে যাচ্ছি। এবার সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুছন্দা ঘোষ, এবং ওনাকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করবেন তবলায় শ্রী দিব্যেন্দু ব্যানার্জি এবং কিবোর্ডে শ্রী দেবাশিস ভট্টাচার্য। নমস্কার। উপস্থিত সকলকে আমার প্রণাম এবং বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এখানে মিলিত হয়েছি। সেই প্রথিতযশা চিকিৎসক ডক্টর সঞ্জয় ঘোষকে আমার এবং আমার সহযোগীদের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। তিনি এইভাবেই আমাদের সমৃদ্ধ করেছেন এবং অবশ্যই আজকে এই বিশেষ সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর ঘোষের কাছে কৃতজ্ঞ। আমি রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ে 3টি গান আজকে আপনাদের কাছে নিবেদন করছি। আমার প্রথম গান পূজা পর্যায়ে। আমরা জানি তার সুর সৃষ্টিতে হিন্দুস্তানি মার্গসঙ্গীত দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। আমার প্রথম গানটি সেরকমই একটি ধ্রুপদ ভাঙা, যেটি বনশ্রী আকাশ্রিত, সেই গানটি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি।
যদিও আমাদের শহরে শীত আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, তবুও এটা শীতকাল। শীতের একটি গান শোনাবো এবং অবশ্যই এটি ডক্টর ঘোষের পূর্ব অনুরোধ ক্রমে শীতের একটি গান এবারে নিবেদনে। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লগো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। করো তরা, করো তরা, তরা করো তরা, কাজ আছে মাছ ভরা, দেখিতে দেখিতে দিন আধার করে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা, বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা, আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে, আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে, যে সাথী আসিবে রাতে তাহারি তরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লগো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। আমার অনুষ্ঠানের শেষ গানটি নিবেদন করার আগে আমি একটু পরিচয় করে দিই আমার সহযোগী দুই শিল্পী, কিবোর্ডে শ্রী দেবাশিস ভট্টাচার্য এবং তবলায় শ্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, তাদের এবং যিনি এখানে শব্দ প্রক্ষেপণ করছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ গানটি নিবেদন করছি।
আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাবো আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাবো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাবো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকে মাঝে, তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাবো
আমাদের কোনো সান্তা ক্লজ নেই, আমাদের কোনো আশ্রয়ও নেই। চন্দ্রকে আজকে এই বইটা বেরিয়েছে, এটা চিত্রশিল্পীরা কতটা খুশি হয়েছে আমি জানি না, তবে আজকে এই অনুষ্ঠানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কবিরা আজকে ক্ষুণ্ণ হয়েছেন আমার উপর, কারণ অনেক দেরি করে ফেলেছি, অনেকে চলে গেছেন। তবু শেষ যে কয়েকজন কবি, অনেক বর্ষিয়ান কবিও, তারা যে রয়ে গেলেন এবং অনেকে এখনো শোনার জন্য এরা নট অব্দি করলেন, এর কাছে আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আমি শেষ কবি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি সঞ্চালনা করেছে সেই কবি এবং আমার খুবই প্রিয়জন শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী। আর তারপরে আমাদের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করব। যারা শেষ পর্যন্ত রইলেন তার জন্য আমি আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই। কবিতার নাম অকাল বোধন। মাথা সামান্য হেলাতেই দরজায় টোকা পড়ে। কে? শ্যামলা এলোমেলো চুল, গোলগাল খয়েরি গেঞ্জি। বলে ওঠে, ব্যস্ত নাকি? কই না তো, তুই এত রাতে? কনাদ হাসে। সংশ্লিষ্ট ডালপালায় জ্যোৎস্না লেগেছে। আমিও খুব সহজেই ভুলে যাই কনাদ কোনোভাবেই আজ এ সময় এখানে আসতে পারে না। খুশিতে বলে উঠি, আয় না এখানে বস। সেই বাল্য সংকোচ নিয়ে ও খাটের ধারে বসে। ঘরে ফিরবে না। বহুদিন হলো কলকাতায় বৃষ্টি নেই। বহুদিন ঠনঠনে কালীবাড়ির আরতি কানে আসেনি। চলো ফিরে চলো। কনাদের চোখে মায়া, ওদিকে তাকানো যায় না। দৃষ্টিহীন আমি বলি, যাবো যাবো, কাজটা মিটলেই। কিসের কাজ তোমার? এই এত দূরে কার জন্য, কিসের অপেক্ষা? পুরনো শিকড়গুলো দম বন্ধ করে না মাঝরাতে? সামনের মাঠে জমে থাকা মেঘ, লণ্ঠন ও হরিধ্বনি আর ভাবায় না তোমায়? এত কিছু থেকে নিষ্ক্রমণ নেই বুঝি? জানি তুমি ফিরবে না। কনাদ এ কথা বলতে পারে না, বহুদিন হলো সে আমার কাছে নেই। জানি ফিরবেও না আর। তবু সেই চোখ, ঠোঁটের নড়াচড়া ভীষণ সত্যি। জান্তব স্মৃতির সামনে আমার নিঃশ্বাস সমর্পণ করে নিজেকে। দৃষ্টিহীন আমি চিৎকার করে উঠি, ফিরবো ফিরবো তোর কাছে। নিজেকে আর একটু গুছিয়ে নি। কেমন? কি হলো, খুশি না তুই? উত্তর দিচ্ছিস না যে? কেউ নেই। খাটের চাদর মসৃণ, টান টান। হিমস্রোত বয়ে যায়। আমার ধমনীতে পোকাগুলো আবার কিলবিল করে ওঠে। কনাদ এসেছিল, আমার অসময়ের একরত্তি বন্ধু। তাকাতে পারিনি তাও। ওর চোখে মায়া আছে বড়। নমস্কার।